পাচ্ছি। তো কালকে আমরা বেসিকটা জানিয়েছিলাম যে কমিউনিকেশন কি, ইফেক্টিভ কমিউনিকেশনের মধ্যে কি কি পড়ে, তারপরে 7 C's ইফেক্টিভ কমিউনিকেশন, 4S ইফেক্টিভ কমিউনিকেশন। এছাড়াও কমিউনিকেশনের কয়েকটা ভাগ ছিল বা টাইপস ছিল আমরা বলতে পারি। সেই টাইপসগুলো লেখাইছি, কিন্তু তার মধ্যে ভার্বেল অ্যান্ড নন ভার্বেলটা লেখাইনি। সেটা পরের ক্লাসে আমি লেখাবো বা তোমাদের মেটেরিয়ালস প্রোভাইড করব। কিন্তু কালকে যতগুলো লেখাইছি তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাস কমিউনিকেশন। এছাড়াও আমি তোমাদের যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে গ্র্যাপিভিয়ান কমিউনিকেশন। এই গ্র্যাপিভিয়ান কমিউনিকেশনের অল্টারনেট নাম কি কি ছিল? ইনফর্মাল কমিউনিকেশন আর সাপ্লিমেন্ট ফর্মাল কমিউনিকেশন। সাপ্লিমেন্ট বললে হবে না, পুরোটাই বলতে হবে সাপ্লিমেন্ট ফর্মাল কমিউনিকেশন। ওটি কে দিয়েছিল? কিয়েত ডেভিস। কটি ভাগে ভাগ করেছিল আবার ইনফর্মাল কমিউনিকেশনকে? 4 ভাগে। 4 ভাগে। কি কি ছিল? সিঙ্গল ইনস্ট্যান্ট কমিউনিকেশন, প্রবাবিলিটি কমিউনিকেশন, গ্রেসিভ কমিউনিকেশন আর ক্লাস্টার নেটওয়ার্ক কমিউনিকেশন। আচ্ছা, ক্লাস্টার নেটওয়ার্ক কমিউনিকেশনটা একটু বলতে পারবে? তুমি তোমার ভাষায় বলো, আমি যেভাবে বলেছি সেভাবে না বললেও চলবে। তোমরা কতটা বুঝেছো সেটা জানতে চাই। এটা হচ্ছে একটা মোস্ট পপুলার কমিউনিকেশন, আর এই কমিউনিকেশনের ক্ষেত্রে আমি যাকে যাকে বিশ্বাস করবো সেই কথাটা তাকে তাকে একমাত্র বলবো, আদার্স কাউকে বলবো না। হ্যাঁ, এটা ঠিক আছে, দারুণ বলেছি, খুব ভালো। আর এখানে আমরা কি করি, প্রি ডিফাইন করে রাখি যে যাকে আমি কথাটা বলবো তাকে আগে থেকে সিলেক্ট করে রাখি। আচ্ছা, এবার হাবিবা বলো, প্রবাবিলিটি কমিউনিকেশন বলতে কি বোঝায় বা প্রবাবিলিটি নেটওয়ার্ক? প্রবাবিলিটিটা হচ্ছে যে ইনফরমেশন মানে কমিউনিকেশনের মধ্যে যে ইনফরমেশনটা হয় সেটা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। মানে হয় এমন কোনো পার্টিকুলার কেউ একজন বলেছে এমনটা না, যে কি বলবো, অনেকজনের কাছ থেকে ওই এটা আসতে পারে। হ্যাঁ, শুনতে পারি, সেটা হচ্ছে ডিফারেন্ট সোর্স। বাহ, দারুণ বলেছো। এবার শাকিলা বলো, সিঙ্গেল ইনস্ট্যান্ট কমিউনিকেশন বলতে কি বোঝায়? শাকিলা বলো, সিঙ্গেল ইনস্ট্যান্ট কমিউনিকেশন বা নেটওয়ার্ক বলতে কি বোঝায়? আমি তোমাদের ক্লাসে বলেছিলাম আমি যখন তখন যেখান সেখান থেকে কোশ্চেন করব, সুতরাং তোমাদের পড়তে হবে। কে বলবে? মুন্নি বলো তো। সিঙ্গেল কমিউনিকেশন হলো 1 to 1, মানে একজন আর একজনকে শুধু বলবে, যে ও আবার আরেকজনকে গিয়ে বলবে। দারুণ, ঠিকই আছে। আর থাকলো কোনটা এর মধ্যে, সেটা হচ্ছে গসিপ কমিউনিকেশন। গসিপ কমিউনিকেশন কেউ একজন বলো। গসিপ কমিউনিকেশন হলো 1 to 1, একজনের সাথে মানে কয়েকজনের কমিউনিকেশন হতে পারে। ঠিক আছে, একজন অর্থাৎ 1% টু এভরিওয়ান। একজন মাঝখানে সিঙ্গেল কেউ থাকবে, সে সবাইকে বলবে। গসিপ বলতে আমরা সুতরাং বুঝে নিব গল্পের মতো, গল্প। একজন সবার সাথেই গল্প করে বেড়াবে। একজন এ ধরে নাও যে মাঝখানে আছে সে এ পার্সন কি করছে, বি পার্সনের সাথে কথা বললো, মানে কমিউনিকেশন করলো। আবার এ পার্সন সি পার্সনের সাথে কমিউনিকেশন করলো। আবার এ পার্সন ডি পার্সনের সাথে কমিউনিকেশন করলো। আবার এ পার্সন ই পার্সনের সাথে কমিউনিকেশন করতো বা করলো। তো এই যে এ আছে, এ হচ্ছে ম্যান, এ হচ্ছে একজন। আর বাকি যারা বি সি ডি ই দেখলাম তারা হচ্ছে এভরিওয়ান। তো একজনই সবার সাথে কথা বলছে বা কমিউনিকেশন করছে, সেটাকে আমরা বলবো গসিপ কমিউনিকেশন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর এই গ্র্যাপিভিয়ান কমিউনিকেশন বা ইনফর্মাল কমিউনিকেশন, এটা হচ্ছে আনঅফিসিয়ালি। আমি শর্টেই বলেছিলাম, তবে যখন আবার ইনফর্মাল কমিউনিকেশনটা পড়বো যে হোয়াট ইজ ইনফর্মাল কমিউনিকেশন, তখন সেটা আরও ডিপলি পড়ার চেষ্টা করব। কিন্তু যেহেতু আমাদের 16 তারিখে পরীক্ষা, সময়টা হাতে খুব কম, সেই কারণে আমরা মেন ইম্পর্টেন্ট যেগুলো টপিক রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করব। তাহলে দেখো, আজকে আমরা যেটা নিয়ে এসেছি বা যেটা পড়ব সেটা হচ্ছে মাস কমিউনিকেশন। এই মাস কমিউনিকেশন বলতে কি বোঝায় তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? মাস কমিউনিকেশন, মাস কমিউনিকেশন refer to process of transmitting information
অর্থাৎ মাস কমিউনিকেশন হচ্ছে এমন এক ধরনের ট্রান্সমিটিং যেটাতে আমরা কি করি, কোনো ইনফরমেশন শেয়ার করি। শুধু ইনফরমেশন না, এর সাথে কি শেয়ার করি, আইডিয়া শেয়ার করি, মেসেজ শেয়ার করি টু এ লার্জ অডিয়েন্স। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, টু এ লার্জ অডিয়েন্স। অর্থাৎ আমাদের কোনো ইনফরমেশন হোক বা কোনো আইডিয়া হোক বা কোনো মেসেজ হোক, সেটা কি করি, লার্জ অডিয়েন্স মানে অনেকগুলো লোকের মধ্যে আমরা সেই জিনিসটাকে ছড়িয়ে দিই। কিন্তু কোনো একটা মেসেজ যদি অনেকগুলো লোকের মাধ্যমে মানে অনেকগুলো লোকের কাছে ছড়াতে হয়, সেটা আমাদের কোনো না কোনো একটা মিডিয়াম লাগবে। তোমাদের মিডিয়াম বুঝাইছি আমি, যেরকম মাধ্যম। হ্যাঁ, মাধ্যম। যেরকম মিডিয়ামগুলো কি 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 হতে পারে? এখানে বিভিন্ন ধরনের চ্যানেল, তারপর টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, এগুলো হতে পারে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো। হ্যাঁ, তো তারপরে দেখো এখানে লেখা আছে থ্রো ভেরিয়াস চ্যানেল। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এগুলো আমরা কি করব, ছড়িয়ে দেব। কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই যে এটা বললাম টু লার্জ অডিয়েন্স। তাহলে মাস কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা লার্জ অডিয়েন্সের কাছে কোনো একটা মেসেজ, কোনো একটা আইডিয়া, কোনো একটা ইনফরমেশন আমরা শেয়ার করতে পারি। সেই কেমন ধরনের মিডিয়ামস হবে? দেখো এখানে লেখা আছে মিডিয়াম সাচ এস টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, ম্যাগাজিন, ওয়েবসাইট, এছাড়াও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন। তাহলে এই মিডিয়ামসগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে মাস কমিউনিকেশন স্মল অডিয়েন্সের কাছে শেয়ার করা হয়, এই স্টেটমেন্টটা ট্রু না ফলস? তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলস হয়ে যাবে। এখানে স্মল অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ অডিয়েন্স দুটোই মনে রাখবে, স্মল অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ অডিয়েন্স। কম মানুষের কাছে পৌঁছাবে, তারপরে না আস্তে 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 বড় মানে অনেকগুলো মানুষের কাছে পৌঁছাবে। যেরকম নর্মালি যদি আমরা দেখি ইউটিউবে কোনো ভিডিও, ধরে নাও যে এই ভিডিওটাই, এই ক্লাসটাই আমি রেকর্ড করে ইউটিউবে দিব। তো দেওয়ার পর প্রথমে তো সবাই দেখবে না, হয়তো 2 জন 4 জন 6 জন 8 জন 10 জন এভাবে 100 জন 200 জন আস্তে 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 সবার কাছে যাবে। তো ফার্স্ট যখন কোনো একটা ইনফরমেশন শেয়ার করা হচ্ছে, সেটা স্মলের কাছে শেয়ার করা হচ্ছে, আস্তে আস্তে সেটা লার্জের কাছে চলে যাচ্ছে। তো মাস কমিউনিকেশনে আমরা এটা সবসময় মনে রাখবো, স্মল অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ অডিয়েন্সের কাছে পৌঁছায়। সেটা কিসের মাধ্যমে পৌঁছাবে? মিডিয়ামস হবে টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, ম্যাগাজিন, ওয়েবসাইট অ্যান্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়া। আর এই ধরনের যেটা আমি বলেই দিলাম যে এই ধরনের ইনফরমেশনগুলো না অন এ লার্জ স্কেল টাইপের হয়। লার্জ স্কেল মানে সবার কাছে চলে যায় মোটামুটি। তো বলো এই মাস কমিউনিকেশন বলতে বুঝতে পারলে? এবার মাস মিডিয়া কি? অনেক সময় আমাদের কনফিউজ হয়ে যায় পরীক্ষার, আমরা যদি পড়ে যাই যে মাস কমিউনিকেশন কি আর পরীক্ষায় চলে আসে মাস মিডিয়া, তাহলে দুটোই কিন্তু এক। হালকা সামান্য ডিফারেন্স রয়েছে কিন্তু দুটোই এক। মাস কমিউনিকেশন বলতে আমরা কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারি, মানে কিভাবে করব। আর মাস মিডিয়া বলতে কোন কোন জিনিসগুলোর মাধ্যমে আমরা কমিউনিকেশন করব, যেটাকে আমরা মিডিয়ামও বলি। তো মাস মিডিয়া আর মাস কমিউনিকেশন মোটামুটি এক, সিমিলারিটি রয়েছে। আচ্ছা, একটা যে সাবজেক্ট আছে না মাস কম আর মাস কমিউনিকেশন, ওইটা সাবজেক্টটা কি এ রিলেটেড? মাস কমিউনিকেশন সাবজেক্ট বুঝলাম না, বলো। মাস কমিউনিকেশন একটা সাবজেক্ট আছে না? ও হ্যাঁ, ওই ইয়েতে যখন আমরা ইয়ে করি, এমএ কমপ্লিট করার পর একটা ডিপ্লোমা করি, তো ওইটা কি মানে এই রিলেটেড? এই রিলেটেড, এই সাবজেক্টটাই ওটা মাস কমিউনিকেশন। আমাদের ডিপার্টমেন্টের পিছনেই ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। বুঝতে পারছি, আমি বুঝে গেছি যে তুমি কোন জায়গাটা বলছো। মাস যখন আইসিটি পড়বো তখন লাইব্রেরি সায়েন্সের কিছুটা জায়গা চলে আসবে। যখন কমিউনিকেশন পড়বো এই মাস কমিউনিকেশনটা ওই মাস কমিউনিকেশন সাবজেক্টের মধ্যেই পড়ে। তো এবার মাস মিডিয়া কি যদি আমরা পড়ে দেখি, এখানে লেখা আছে মাস মিডিয়া মিন্স টেকনোলজি that is intended to reach a mass audience by audience. It is the primary means of communication used to reach the vast majority of the general public. অর্থাৎ এই মাস মিডিয়া হচ্ছে এমন এক ধরনের কমিউনিকেশন, অর্থাৎ প্রাথমিক জায়গা যেটা হচ্ছে অনেকগুলো জেনারেল পাবলিক বা ভাস্ট মেজরিটি মানে অনেক বড়, ভাস্ট মানে অনেক বড়
বা আমরা বলতে পারি সব থেকে বেশি। তো এই ভাস্ট মেজরিটির সাথে কি করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে বা কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবে। একই জিনিস, বারবার বলছি যে মাস মিডিয়া মাস কমিউনিকেশন এক। মিডিয়া বলতে শুধু যেগুলো মিডিয়ামকে বোঝানো হয়েছে, আর কমিউনিকেশন বলতে যোগাযোগকে বোঝানো হয়েছে। বুঝতে পারছো তো? এবার দেখো তারপরে লাইনে লেখা আছে দ্য মোস্ট কমন প্ল্যাটফর্ম ফর মাস মিডিয়া আর নিউজ পেপার, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশন অ্যান্ড দ্য ইন্টারনেট। একই জিনিস যে মাস মিডিয়ার ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি, নিউজ পেপার, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশন অ্যান্ড ইন্টারনেট। বুঝতে পারছো? এইবার তোমাদের আরও যদি খুব সহজে বোঝাই, যেরকম ইন্টারনেট, এই যে ইন্টারনেট কথাটি আছে, ইন্টারনেট কথাটিকে আমরা এটাকে ম্যান ধরলাম। তো এই ইন্টারনেট কেউ এয়ারটেলের 4G চালায় বা 5G চালায়, কেউ আবার জিও 4G বা 5G চালায়, আবার কেউ চালায় কি অন্য বিএসএনএল সিম চালায় 4G বা 5G। অর্থাৎ এই যে ইন্টারনেট আছে, ইন্টারনেটটাকে যদি আমরা কমিউনিকেশন ধরি, এর মধ্যে মাস মিডিয়াটাও পড়ছে। বুঝতে পারছো তো? মানে এই দুটো একই জিনিস, মানে কমিউনিকেশনটা হচ্ছে সব থেকে বড় প্ল্যাটফর্ম, আর এর মধ্যে যে মাস মিডিয়াটা আছে এর আন্ডারে পড়ে। বুঝতে পারছো তো? কিন্তু জিনিস একই। হ্যাঁ, মানে ওইখানে তো কমিউনিকেশনটার ক্ষেত্রেও তো ইন্টারনেট আমরা ব্যবহার করে কমিউনিকেশন করছি, করতে আর পারছি। এখানে মাস মিডিয়ার ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমেও ওটা হচ্ছে। হ্যাঁ, দুটোই একই। তো এইবার ওই জন্য আমি তোমাদের দিয়েছি নেক্সট পয়েন্টে ফিচার্স অফ মাস মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন। আমি চাইলে আলাদা আলাদা করে দিতে পারতাম, কিন্তু যখন আমরা দেখছি যে মাস মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন এক, তাহলে আলাদা পড়ার দরকার নেই, আমরা একসাথেই পড়বো, একটা পয়েন্টে পড়বো। তো ফিচার্স অফ মাস মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন, এদের ফিচার্সগুলো কী কী? ফার্স্ট অফ অল যদি তোমরা ফার্স্ট পয়েন্টটা দেখো, এখানে লেখা আছে প্রফেশনাল বা স্ট্রাকচার। প্রফেশনাল বা স্ট্রাকচার বলতে কি বোঝায়? নর্মাল, খুব নর্মাল ভাষায় যদি তোমরা বোঝো, স্ট্রাকচার বলতে ধাপে ধাপে, তাই না? স্ট্রাকচার বলতে কোনো আকার বা কোনো ধাপে ধাপে, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, যেটা আমরা ধাপ বলতে পারি বা আকার বলতে পারি। কোনো একটা জিনিস যদি আকার করতে যাও, তাহলে তো ওর আগে ধাপ করতে হবে না। ধরো না, আমি একটা চারকোনা কি করব, ঘর করব, তো প্রথমে এইটা করলাম, তারপরে এইটা করলাম, তারপরে এটা, তারপরে এটা। তো প্রথম এই ধাপটা করলাম, এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এই পাশেরটা, তারপর এটা হচ্ছে তৃতীয় ধাপ, তারপর এটা হচ্ছে চতুর্থ ধাপ। তারপরে না আমার এই পুরো ইয়েটা হলো গোল, সরি গোল কেন বলছি, চারকোনাটা হলো, এটা পুরোটা হয়ে তারপরে হয়ে গেল স্ট্রাকচার, আকার। তো এবার মাস মিডিয়া বা মাস কমিউনিকেশনের ক্ষেত্রে প্রফেশনাল বা স্ট্রাকচার বলতে কি বোঝানো হয়েছে, বা এইটা মেন জিনিস কি, এটা কেন, এর ফিচার্স। এর ফিচার যদি আমরা পড়ে দেখি, লেখা আছে মাস মিডিয়া কন্টেন্ট ইজ ক্রিয়েট বাই ট্রেন্ড প্রফেশনাল। এই যে মাস মিডিয়ার কন্টেন্টগুলো রয়েছে, এই কন্টেন্টগুলো কে তৈরি করে? প্রফেশনাল। যেরকম আমরা নিউজ দেখি, নিউজে যারা নিউজ রিপোর্টার বা যারা প্রেজেন্টেশন করে নিউজটাকে, তারা কিন্তু প্রফেশনাল হয়, তাদের কথায় দেখবে তাড়াতাড়ি ফল্ট ধরা যায় না। যদিও অনেক নিউজে মিথ্যাবাদী আছে, তবে আমরা তো ওটা দেখব না, কিন্তু ওদের বলার টেকনিক, ওদের বলার ভঙ্গিটা একদম আলাদা টাইপের, মানে ওরা ওই দিকটা প্রফেশনাল হয়। এবার ওই জায়গায় যদি আমাকে বা তোমাদেরকে দেওয়া হয় নিউজ বলতে, তোমরা পারবে বা আমি পারবো? আরেকবার বলো তো। আরেকবার বলবো। ধরে নাও যে কোনো একটা নিউজ আছে, নিউজ যারা নিউজ রিপোর্টার, তারা কোনো একটা নিউজ প্রেজেন্টেশন করছে টিভিতে। যখন টিভিতে প্রেজেন্টেশন করছে, ওদের কথা আর ওদের বলার ভঙ্গিটা কিন্তু একটা স্ট্রাকচারের মাধ্যমে থাকে, বা প্রফেশনালিজম, ওদের দেখে বোঝা যাবে যে হ্যাঁ ওরা অনেক দিন ধরে এই নিউজ করে এসেছে, ওদের ওইভাবে ট্রেন্ড করা হয় যে এইভাবে এভাবে বলতে লাগে। ঠিক ওই জায়গায় যদি তোমাদেরকে দেওয়া হয় নিউজ প্রেজেন্টেশন করার জন্য, তোমরা পারবে? বা আমাকে দেওয়া হয় আমি পারবো? পারলেও কিন্তু আমাদের মধ্যে কি অনেক ভুল থাকবে। আমরা কি করব, হ্যাঁ প্রথম নিউজটা হয়তো শেষে বলবো, শেষের নিউজটা মাঝখানে বলবো, মাঝখানেরটা প্রথমে বলে দিব, মানে উলট পালট হয়ে যাবে। তো সেক্ষেত্রে মাস কমিউনিকেশন, যখন অনেক লোকের মধ্যে যেই মেসেজটা আমরা ছড়াতে চাইবো, সেটার জন্য একজন প্রফেশনাল দরকার বা স্ট্রাকচার দরকার, যে হ্যাঁ প্রথমে এই নিউজটা বলো। তোমরা দেখবে 100 নিউজ বলে একটা ইয়ে আছে, নিউজ চ্যানেল আছে, মানে তোমরা এমনি তো নর্মাল নিউজগুলোতে দেখবে 50 নিউজ বা 20 নিউজ আসে না?
5 মিনিটে 10টা নিউজ, 5 মিনিটে 15টা নিউজ, 5 আচ্ছা। মিনিটে আছে। তো ওরা ওই 5 মিনিটে ওরা স্ট্রাকচার বানিয়ে নেয় যে আমাকে প্রথমে এই নিউজটা বলতে হবে, তারপরে দ্বিতীয় নম্বরে এই নিউজটা বলতে হবে, তৃতীয় নম্বরে এই নিউজটা বলতে হবে। ও কিন্তু বলে না যে আমি প্রথম নিউজটা বলছি, দ্বিতীয় নিউজটা বলছি, এদিকে ও বলছে আর সাইডে দেখবে স্ক্রিনের সাইডে পপ আপ মেসেজের মতো কাউন্ট হচ্ছে। একটা বলে দিল 1 হয়ে গেল, দুটা বললো 2 হয়ে গেল, তিনটা বললো 3 হয়ে গেল, অটোমেটিক কাউন্ট হচ্ছে। তো ওদের কিন্তু ওটা স্ট্রাকচার থাকে। তো মাস মিডিয়া যখন কোনো একটা ইনফরমেশন সবার মধ্যে ছড়িয়ে দিব, তার মধ্যে স্ট্রাকচার থাকা জরুরি এবং প্রফেশনাল ট্রেন হওয়া দরকার। অ্যাকুরেসি দেখো, দিস স্ট্রাকচার অ্যাপ্রোচ এনশিওর দ্য ইনফরমেশন, তোমার যে স্ট্রাকচারটা আছে, তুমি যে ওই নিউজগুলো বলছো, নিউজগুলো তোমাকে এনশিওর করতে হবে, অ্যাকুরেসি করতে হবে যে হ্যাঁ আমার স্ট্রাকচারটা ঠিক আছে, রিলায়েবিলিটি হতে হবে, কোয়ালিটি থাকতে হবে নিউজটার মধ্যে। নিউজের মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকে না, তাহলে সেই নিউজ কেউ দেখবে না। বর্তমানে তোমরা দেখবে ওটাকে কি বলে, টিআরপি, টিআরপি বাড়ানোর জন্য মানে নিউজগুলোকে এমনভাবে বলা হচ্ছে যে না আমি নিউজটা দেখব। আজকে আমি একটা নিউজ দেখছিলাম, তো তোমরা হয়তো আমার স্ট্যাটাস শো করেছো যে একটা ছোট ছেলে, ওই বারবেল নামে একটা গর্ত করা হয়, ওগুলোকে বারবেল বলে আমাদের এদিককার ভাষায়। তো 700 ফিটের গর্ত ছিল, সেই 700 ফিটের গর্তেই ছেলেটা ঢুকে গেছে। মানে 700 ফিট তো যায়নি, 170 না 71 ফিট ভিতরে চলে গেছে ছেলেটা। ছেলেটা না মেয়েটা নাম ছিল চৈতন্য, চেতনা, সরি চেতনা, চৈতন্য কেন বলছি, চেতনা নাম ছিল। তো মেয়েটা যদিও মারা গেছে। নিউজ দেখো তো, না, নিউজ দেখতে লাগে মাঝে মধ্যে, নিউজ থেকে অনেক কিছু শেখা যায়। দেখি বাট এতটা না। হ্যাঁ, তো নিউজ দেখবে। তো এই পয়েন্টটাতে জাস্ট এটুকুই বলেছিল যে প্রফেশনাল হতে হবে আর স্ট্রাকচার রাখতে হবে। তারপরে এবার কোনো কমিউনিকেশন করতে গেলেই, যেরকম আমি তোমাদের সাথে এখন কমিউনিকেশন করছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি, বলো তো কি কি মিডিয়াম আমার এটা? এটা অনলাইন Google- প্ল্যাটফর্ম। গুগল মিট, Online গুগল মিট প্লাস ইন্টারনেট, তারপরে ডিজিটাল বোর্ড অ্যান্ড ডিজিটাল পেন। তো এগুলো হচ্ছে আমার মাধ্যম। তো কোনো মাস কমিউনিকেশন করতে গেলেই, ধরে নাও এখানে তোমরা কয়েকজন আছো, এবার চাইলে আমি 100 জনকেও পড়াতে পারি, চাইলে আমি 1000 জনকেও পড়াতে পারি। একটাই জিনিস, তোমরা শুধু জয়েন করবি। তাহলে কোনো একটা ইনফরমেশন সবার মাধ্যমে ছড়াতে গেলে কিছু না কিছু একটা মিডিয়াম লাগবে। সেটা হয় তোমার কি কি হতে পারে, প্রিন্ট মিডিয়া হতে পারে, সেটা ব্রডকাস্ট হতে পারে, সেটা ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম হতে পারে, সেটা ইউটিউব হতে পারে, বা এছাড়াও তোমরা যদি বলো সেটা কি বলে ওটাকে, গুগল মিট হতে পারে, জুম হতে পারে। তো মিডিয়ামস বলতে এগুলোকেই বোঝানো হয়েছে। যদি পড়ে দেখো লেখা আছে মাস মিডিয়া এমপ্লয়িজ ভেরিয়াস চ্যানেল সাচ অ্যাজ প্রিন্টের মাধ্যমে, ব্রডকাস্টের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। যখন আজ থেকে অনেক বছর আগে যদি আমরা ফিরে যাই, তখন কিন্তু ডিজিটাল এত কিছু ছিল না। সে সময় কি করতো, একটা নিউজ পেপার পড়তো মানুষগুলো। এখন তো আমরা ইউটিউবে নিউজ দেখে নিই, টিভিতে নিউজ দেখে নিই, কিন্তু আগে তো এরকম টিভিতে খুব কম সংখ্যক, বা ইউটিউবে তো পাওয়াই যেত না। তো এই যে নিউজগুলো আমরা কোথায় পেতাম, সেটা পেতাম প্রিন্টের মাধ্যমে, নিউজ পেপার। তারপরে এখন তো বর্তমান ব্রডকাস্ট বের হয়েছে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বের হয়েছে, এইগুলো হচ্ছে মিডিয়াম। তাহলে ফিচার্স কী কী পেলাম? প্রথম পেলাম প্রফেশনাল বা স্ট্রাকচার, দ্বিতীয় পাচ্ছি ইউজ অফ মিডিয়াম। আচ্ছা, ব্রডকাস্ট বলতে কি বোঝায়? ব্রডকাস্ট বলতে লাইভ। তোমরা দেখবে ইউটিউবে ব্রডকাস্ট চ্যানেল লেখা থাকে, ব্রডকাস্ট বলতে লাইভ। ধরে নাও যে দুজন বা তিনজন সামনাসামনি বসছি, সামনাসামনি কোশ্চিন করে তোমরা উত্তর দিচ্ছ, এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। যদি আমাদের এটা ক্লাস না হতো, বা তোমরা যদি আমার সামনে ফেস টু ফেস থাকতে আর সাইটে কোনো ক্যামেরা ক্যাপচার করতো, তাহলে এটা ব্রডকাস্ট হয়ে যেত। ব্রডকাস্টে মানে তোমাকে ভেবে নিতে হবে আমাকে কোন ধরনের কোশ্চিন করা হবে, তা কিন্তু আমি জানি না। লাইভ? হ্যাঁ, লাইভ যেটাকে বলি। যেমন তোমরা সেমিনারগুলো যখন প্রেজেন্টেশন করবে, সেমিনারে যারা শুনছে, যারা পার্টিসিপেট, তারা কি করবে, তোমাকে কোশ্চিন করবে, কিন্তু কোন ধরনের কোশ্চিন করবে তা তোমারও জানা নেই, আর যারা পার্টিসিপেট রয়েছে তাদেরও কিন্তু জানা নেই, যারা শুনছে যে আমি কোন ধরনের কোশ্চিন করব। প্রথমে তোমার সেমিনারটা শুনবে, ওখান থেকে ও কোশ্চিন বানিয়ে তারপরে তোমাকে করবে। তো ওই সেমিনারটাকে আমরা ব্রডকাস্ট বলতে পারি, তবে ব্রডকাস্ট নয়, ব্রডকাস্ট হচ্ছে তোমার ক্যাপচার হবে, লাইভে ক্যাপচার হবে।
বুঝতে পারলে? এক্সাম্পলটা ঠিক বুঝতে পারলাম না, মানে এক্সাম্পলটা কিভাবে ঠিক হলো? বুঝতে পারলে না? তোমরা ইউটিউব তো দেখো তাই না? ইউটিউব দেখো, হ্যাঁ। দেখবে যে দুজন বসে সামনাসামনি গল্প করছে, মানে কোনো একটা কোশ্চেন করছে। নর্মালি যেরকম তোমরা বিগ বস দেখো না, যদিও আমি দেখিনি, আমি শুধু শুনি যে বিগ বস নামে কোনো একটা ইয়ে রয়েছে, চ্যানেল রয়েছে না কি যেন রয়েছে, আমার ঠিক জানা নেই। তো বিগ বসে দেখবে সবাই সবার সাথে কথা বলে, মানে নর্মালি ফ্যামিলির মতো, ফ্যামিলি শো বলে। তো ওটা হচ্ছে ব্রডকাস্ট, ও আচ্ছা, ক্যাপচার হচ্ছে তাহলে কিন্তু। হুম, যদি ওইরকম কোনো ধরো শো যেটা মানে আর কি বাস্তবে হচ্ছে, হুম, সেটা যে ক্যাপচার হয় সেটা ব্রডকাস্ট, হ্যাঁ ব্রডকাস্ট। কিন্তু এটার মাধ্যমে কমিউনিকেশন, মানে এটা মাধ্যম। এটা একটা মাধ্যম। তুমি ধরে নাও তুমি আর তোমার কোনো এক বন্ধু রয়েছে, দুজনে বসে রুমের মধ্যে গল্প করছো। তো তোমরা গল্প যে করছো, তোমাদের তো ওটা কমিউনিকেশন, তাই না? কিন্তু হুম। ওই জিনিসটাকে যখন কোনো একটা ক্যামেরা ক্যাপচার করবে, সেটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। মানে ক্যাপচার করবে না শুধু, ওটা লাইভ দেখাবে যে তোমরা কি কি বলছো। ও আচ্ছা, বুঝাইছি। তারপরে পয়েন্টে রয়েছে র্যাপিড ট্রান্সমিশন। র্যাপিড বলতে দ্রুত, মানে তাড়াতাড়ি। কোনো একটা ইনফরমেশন যখন মাস কমিউনিকেশন, মাস বলতেই তো অনেকগুলো লোকের মাধ্যমে পৌঁছে যায়। তো একটা মেসেজ যদি আমরা ছেড়ে দিই, ধরে নাও কোনো একটা কথা আমি তোমাদের এমনি বললাম, বা আমি বললাম, বা যে কেউ একজন তোমাদের বলল যে কালকে না বৃষ্টি হবে, কথার কথা কালকে বৃষ্টি হবে, এই কথাটা বললাম। তো এক্ষেত্রে তোমরা কয়েকজন জানলে, বা আরও কয়েকজন জানতে পারে, তোমরা যদি মুখে বলে দাও যে হ্যাঁ আমাদের দাদা বা আমাদের স্যার এই কথাটা বলেছে কালকে বৃষ্টি হবে, যদিও হয় কিনা ঠিক নেই, যে বৃষ্টি হবে, কয়েকজন জানলে। কিন্তু এই কথাটা যদি আমি ইউটিউবে গিয়ে বলি, বা কোনো লাইভ ইসে গিয়ে বলি, ইউটিউবের লাইভে গিয়ে বলি, তাহলে এটা কিন্তু কি করবে, তাড়াতাড়ি ছড়িয়ে যাবে যে হ্যাঁ কালকে বৃষ্টি হবে। জিনিসটা বুঝতে পারছো তো? আগে থেকে যেমন নিউজে দেয় বৃষ্টি হবে কালকে এরকম। না না, তোমরা বৃষ্টি, আমি শুধু এক্সাম্পলটা দিলাম, তোমাদের এক্সাম্পলটা মনে রাখতে হবে না। র্যাপিড ট্রান্সমিশন বলতে দ্রুত কোনো একটা কথা তাড়াতাড়ি ছড়িয়ে যাওয়া। এবার মাস কমিউনিকেশন বলতেই তো অনেকগুলো লোকের কাছে মেসেজটা পৌঁছানো। তাহলে একটা মেসেজ যদি আমি কোনো ইউটিউবের মাধ্যমে, কোনো চ্যানেলের মাধ্যমে, যেমন নিউজের মাধ্যমে কোনো একটা কথা বলছি, সেই কথাটা তো অনেকগুলো লোক দেখছে, অনেক প্রান্ত থেকে দেখছে, শুধু আমাদের রাজ্য নয়, অন্যান্য রাজ্যগুলোও দেখছে যে হ্যাঁ এই নিউজে বলা আছে, ওয়েদার নিউজে বলেছে যে কালকে বৃষ্টি হবে, সবাই জেনে যাচ্ছে। তো এটা তাড়াতাড়ি, এই ইনফরমেশনটা তাড়াতাড়ি পৌঁছিয়ে যায়, এটাকে বলা হচ্ছে র্যাপিড ট্রান্সমিশন। মানে মাস মিডিয়া কমিউনিকেশনের এগুলো হচ্ছে ফিচার্স। ফার্স্ট ফিচার্স দেখলাম যে স্ট্রাকচার অ্যান্ড প্রফেশনাল, দ্বিতীয় দেখলাম ইউজ অফ মিডিয়াম, তৃতীয় দেখছি র্যাপিড ট্রান্সমিশন। র্যাপিড ট্রান্সমিশন, তোমরা শুধু এখানে এটুকু মনে রাখো, র্যাপিড ট্রান্সমিশন বলতে তাড়াতাড়ি মেসেজটাকে ছড়িয়ে দেওয়া, কুইকলি। এই তো এখানে লেখা আছে, তোমরা যদি নোটটাও দেখো, আমি যে পয়েন্টগুলো দিয়েছি, ইনফরমেশন থ্রু মাস মিডিয়া ইজ ট্রান্সমিটেড কুইকলি, তাড়াতাড়ি মেসেজটাকে ছড়িয়ে দেওয়া। সেটা রিয়েল টাইমও হতে পারে, যেমন নিউজ তো লাইভ দেখায় না, খাই। হ্যাঁ। তো প্রথমবার যখন দেখবে ওটাকে লাইভ বলি, তো রিয়েল টাইমেও তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এছাড়াও স্পেশালি ভায়া ডিজিটাল কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে, ব্রডকাস্টের মাধ্যমে, ব্রডকাস্ট প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে সেই নিউজগুলো তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তারপরে পয়েন্টটা রয়েছে হেটারোজিনিয়াস এডুয়েন্স। আর হোমোজেনাস আর হেটারোজেনাস বলতে কে বোঝায় বলো তো? অলরেডি আমি তোমাদের রিসার্চের জায়গায় আর টিচিং অ্যাপটিটিউডের জায়গায় দুটো জায়গায় বুঝিয়েছি, হেটারোজেনাস এবং হোমোজেনিয়াস। বলো, একটা লাইনেই বলো, শর্টভাবে বলো। বলো হাবিবা, বলো। আমি জানি না, বুলটি, তোমার হয়তো বা আমি ক্লাসটা করিনি। পারবো না। হেটারোজেনাস বলতে অনেকগুলো লোক, আর হোমোজেনাস বলতে কম লোক। হোমো কথাটার মধ্যে দেখবে, হোমো
এই যে হোমো, হোমো আছে, হোমো মানে কি, হোম পড়ে যাচ্ছে না, হোম। হোমো কথাটাকে তোমরা হোম ভাবে নিবে, যে হোম শুধুমাত্র বাড়ির লোকগুলোকে কিছু ইনফরমেশন শেয়ার করা। আর হেটারো জিনিয়াস বলতে হেড কাকে করো বলো তো, হেড কাকে করো? অন্য ব্যক্তি। অন্য বাইরের লোকগুলোকে। তো হেড তোমরা এইভাবে মনে রাখবে যে হেড কথাটি এসেছে মানে বাইরের লোকগুলোর কথা বলা হয়েছে, আর বাইরের লোক মানে অনেক লোক হতে পারে। আর হোমো যখন বলা আছে মানে হোম বাড়ির কথা বলা হয়েছে, বাড়ির কম লোক আছে। তো হেটারো জেনাস বলতে অনেকগুলো লোক, বাইরের যতগুলো লোক আছে সবার কাছে ইনফরমেশন শেয়ার করে দেওয়া। কিন্তু যদি তোমাদের পরীক্ষায় চলে আসে হুইচ ওয়ান অফ দ্য নট ফিচার্স অফ মাস কমিউনিকেশন, তখন সেখানে হোমোজেনিয়াস দিয়ে দেয়, তাহলে সেটা কি হবে? না। এই জন্য বলি যে প্রত্যেকটা জিনিস যখন আমি বলছি মন দিয়ে শুনো। রিসার্চ পেপারে আমি পড়ে নিয়েছি হেটারোজেনাস হোমোজেনাস, তাই বলে যে অন্য কোনো ইউনিটে কাজে লাগবে না তা কিন্তু নয়, প্রত্যেকটা ইউনিটেই কাজে লাগবে। একটা জিনিস একবার বোঝার পর সেটা সারা জীবন কাজে লাগে, সব ক্ষেত্রে কাজে লাগে। তো এবার যদি আমরা পড়ে দেখি, লেখা আছে মাস মিডিয়া টার্গেট এ ডিভার্স অডিয়েন্স। ডিভার্স বলতে অনেকগুলো, বেশি পরিমাণ অডিয়েন্সের কাছে, কম্পারিজন ডিফারেন্ট ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এবার ডেমোগ্রাফিক ইন্টারেস্ট আর ব্যাকগ্রাউন্ড কি? তোমার ইন্টারেস্ট যদি এডুকেশন বা কোনো যেখানে শিক্ষাগত কোনো ইনফরমেশন দেওয়া হয় সেটাতে তোমার ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি কিন্তু সেখান থেকেই ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে, সেই রকম মাস মিডিয়া থেকেই তোমার ইনফরমেশন নেওয়া হবে। এবার খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করো। ধরে নাও আমি একজন ইউটিউবার বা আমি একজন কোনো একটা টপিক তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি এডুকেশন সেক্টরের ইন্টারেস্ট থাকো তাহলে আমাকে এডুকেশন নিয়েই তোমাদের শোনাতে হবে বা এডুকেশন টপিক নিয়েই তোমাদের বলতে হবে, তাহলেই তোমরা শুনবে। এবার যারা এডুকেশন জানেই না বা যারা এডুকেশন সম্পর্কে কিছুই বোঝে না, তাদেরকে যদি আমি ওই এডুকেশন সম্পর্কে বোঝানোর চেষ্টা করি, তারা কি শুনবে? না। তো হেটারোজেনাসের মেন কাজ হচ্ছে যে অনেকগুলো লোকের কাছে পৌঁছা দেওয়া ঠিকই, কিন্তু তার মধ্যে আমাকে দেখতে হবে যে ওর ডেমোগ্রাফিক কি, ও কোন এলাকা থেকে আসছে, সে কোথা থেকে বসবাস করছে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার ইন্টারেস্ট কি। এবার আমার ইন্টারেস্ট হচ্ছে যে আমি ক্রিকেট খেলতে বেশি ভালোবাসি, তো যখনই কোনো ক্রিকেটের নিউজ আসবে আমি শুনবো। এবার আমি ফুটবল খেলতে ভালোবাসি না, কিন্তু ফুটবলের নিউজ আসলে কি আমি শুনবো? যেটা আমরা করি, ইউটিউবে স্ক্রল করি, স্ক্রল করতে করতে যেই জিনিসটা ভালো লাগে মানে যেই জিনিসের প্রতি আমার ইন্টারেস্ট সেটাই প্লে করে দেখি, বাকিগুলো কিন্তু দেখি না। তাহলে মাস মিডিয়ার মেন কাজ হচ্ছে যে হেটারোজেনাস অনেকগুলো লোকের মধ্যে সবথেকে ইন্টারেস্ট কোনটা, তার ব্যাকগ্রাউন্ড কি, তাদের ডেমোগ্রাফিক কি। আগের নিউজগুলোতে দেখবে, আজ থেকে 4-5 বছর আগে তোমরা নিউজগুলো দেখলে মানে রিয়েল নিউজ দেখাতো যে হ্যাঁ এইভাবে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এইভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এইভাবে বাইকটা গিয়ে ধাক্কা মেরেছে। কিন্তু বর্তমান নিউজগুলো দেখবে তোমাদের 3D প্রিন্টের মাধ্যমে দেখায়, 3D গ্রাফিক্সের মাধ্যমে দেখায় না? তোমরা তো নিউজেও দেখো না বলে, নিউজগুলো দেখবে যে 3D গ্রাফিক্সের মধ্যে দেখাচ্ছে। 3D গ্রাফিক্স বলতে কীভাবে অ্যাক্সিডেন্ট হলো, কেমনভাবে হলো, মনে হবে যে না রিয়েল এভাবেই ঘটনাটা ঘটেছে। কেন দেখাচ্ছে? কারণ মানুষদের ইন্টারেস্টেই ওটাই চলে আসছে, যেহেতু যত ডিজিটাল যুগ হচ্ছে ততই মানুষের ইন্টারেস্ট ওইভাবেই। তো এখানে তোমরা এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে হেটারোজেনাস বলতে অনেকগুলো মানুষের কথা বলা হয়েছে ডিফারেন্ট সোর্স থেকে, সেটা তাদের ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে হতে হবে। ঠিক আছে? হ্যাঁ। তারপরে ডিলে ফিডব্যাক, বুঝতে না পারলে বলবে, কিন্তু আমি বারবার বলছি আমি তোমাদের বোঝানোর জন্য এসেছি, তোমরা চেষ্টা করবে। একটা এক্সাম্পলে বুঝতে না পারবে, আমি আরও 10টা এক্সাম্পল দেবো। ডিলে ফিডব্যাক। এবার ডিলে ফিডব্যাক কেন? মাস মিডিয়াতে সবসময় তোমরা মনে রাখবে ফিডব্যাকটা ডিলে হয়। কেমন? ইউটিউবে কোনো একটা ভিডিও পোস্ট করা হয়েছে, সেই ভিডিওটা তোমরা দেখেছো, দেখার পর সাথে সাথে কিন্তু তার রিপ্লে পাওয়া যায় না, যদি তোমরা কমেন্ট করো যে এই জায়গাটা স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। বুঝতে পারছো? একবার বলো। কিন্তু যদি লাইভ কোনো কিছু হয় তখন তো সঙ্গে সঙ্গে হয়। লাইভ ক্লাস হলেও তো তোমার সঙ্গে সঙ্গে হবে না। লাইভ ক্লাস হলেও তোমরা দেখবে ইউটিউবে যখন তোমরা কমেন্ট করো
সেক্ষেত্রে না হলেও 30 থেকে 40 সেকেন্ড লেটে পৌঁছাই। না, ধরো এই যে তোমার সাথে আমাদের যে কমিউনিকেশনটা হচ্ছে এটা তো একটা মাস মাস মিডিয়ার মাধ্যমে, তো এখানে যে আমি তোমাদেরকে কোশ্চেন করছি তুমি আমাদেরকে অ্যানসার দিচ্ছ, তাহলে এটা তো মানে কুইকলি হয়ে যাচ্ছে, কিন্তু ডিলে কোথায় হচ্ছে? এটাকে আমরা কিন্তু মাস মিডিয়া কমিউনিকেশন বলতে পারি না। আমি শুরুতেই বলেছিলাম যে এখানে তোমরা কয়েকজন আছো, যখন আমি 1000 জনকে নিয়ে নিব তখন কিন্তু আমি মাস কমিউনিকেশন বলতে পারি। আর 1000 জনকে নেওয়ার জন্য আমাকে আগে কি করতে হবে, এই গুগল মিট থেকে সাবস্ক্রিপশন নিতে হবে। বেশ, সেক্ষেত্রেও যদি তুমি 1000 জনকে ক্লাস করাও, কিন্তু তোমাকে যদি ক্লাসের মাঝে কোশ্চেন করা হয় বা বুঝতে না পারি, সেক্ষেত্রে তুমি তো আমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছ কুইকলি। হ্যাঁ, তো এখানে তো অ্যান্সার কুইকলি দিচ্ছি না। যেমন তোমাদের নিউজের কথা বলছি, নিউজ তো লাইভে দেখাই, নিউজ যে টিভিতে দেখাই সেটা তো লাইভে দেখাই না। কিন্তু তোমার যদি মনে হয় যে এই নিউজটা ফল দেখাচ্ছে, তুমি কাকে বলবি? আচ্ছা, তুমি বললেও তোমাকে কি করতে হবে, কোনো লেটার লিখতে হবে ওই নিউজ রিপোর্টারকে বা ওই নিউজের যে অথর মানে ওনার রয়েছে ওনাকে লিখতে হবে যে এই জায়গায় ভুল বলেছে, কারণ এটা আমি দেখেছি, আমার চোখের সামনে এই জিনিসটা ঘটেছে। তো সেক্ষেত্রে তোমার লেটার ওর কাছে যাবে বা তুমি ফোন করবে, ওরা যাচাই করবে, তারপরে তোমাকে ডিলে ফিডব্যাক করবে। যেরকম মাস মিডিয়া হচ্ছে ইমেল, ইমেলকেও আমরা মাস মিডিয়া বলতে পারি। কেন? কারণ দেখবে তোমাদের মেলে অনেক সময় স্প্যাম মেল ঢোকে, যেই মেলগুলো হচ্ছে কি ফাঁসানোর চক্করে, অর্থাৎ যেগুলোকে হ্যাক করে, ডিভাইসগুলো হ্যাক করে বা বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য। তো ওই মেলগুলো যখন করা হয় শুধু একজনকে নয়, শুধু তোমাকে নয়, ম্যাক্সিমাম মেলকে একবারেই মেল করা হয়, যেটা মাস মিডিয়া বলে, কমিউনিকেশন করার চেষ্টা করে। সেক্ষেত্রে তোমার কাছে যখন মেলটা আসলো তুমি আবার রিপ্লে করবে, যদিও রিপ্লে করা ঠিক নয়, ওগুলোতে তুমি রিপ্লে করবে, আবার ওরা অনেকক্ষণ পর রিপ্লে করবে, ডিলে ফিডব্যাক। মাস মিডিয়ার ক্ষেত্রে সবসময় ফিডব্যাক ডিলে আসে, এটা কথা মনে রাখবে। আর এটা নিয়ে একবার অলরেডি কোচিং চলে এসেছে, পড়ে দেখো এবার কি আছে যে ডিলে ফিডব্যাক কেন। দেখো, ফিডব্যাক ফ্রম দ্য অডিয়েন্স ইন মাস মিডিয়া ইজ অফটেন নট ইমিডিয়েট, মানে ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারবে না, স্পেশালি ইন ট্র্যাডিশনাল ফরম্যাট লাইক প্রিন্ট। প্রিন্ট মিডিয়াকে তো লাইক এখানে বলে দিয়েছে প্রিন্ট, এই যে নিউজ পেপারগুলো আছে, তোমাদের বারবার নিউজ পেপারই কথা বলছি, নিউজ পেপার হোক টিভি নিউজ হোক, এগুলোতে তোমাদের কোনো ভুল থাকলে তোমরা সাথে সাথে কিন্তু কোনো কমেন্ট করতে পারবে না। এটা কিন্তু কোচিং এসেছে, একবার মনে রাখো যে মাস কমিউনিকেশনের ক্ষেত্রে ডিলে ফিডব্যাক পাওয়া যায়। বুঝতে পারছো তো? তো এতক্ষণে আমরা কি কি পেলাম আবার রিপিট করি, বলো সবাই বলো। স্ট্রাকচার, তারপরে হেটেরোজেনিয়াস, ডিলে ফিডব্যাক, আর ইউজ অফ মিডিয়া আর র্যাপিড ট্রান্সমিশন। ইউজ অফ মিডিয়া এন্ড র্যাপিড ট্রান্সমিশন। তারপরে আমরা চলে আসবো পাবলিক্স। তো আমরা যে এই মাস কমিউনিকেশনটা করছি, আমাদের মেন টার্গেটটাই কি? পাবলিশের কাছে, মানে পাবলিকের কাছে ছড়িয়ে দেওয়া। যদি পাবলিকই না হয়, যদি মানুষে না শুনে, তাহলে সেই কন্টেন্ট বা সেই মেসেজটা কি কোনো কাজের? মাস মিডিয়ার মেন কাজেই হচ্ছে, যেরকম নিউজ পেপারগুলো রয়েছে, নিউজ পেপারের কাজে হচ্ছে যাতে বিভিন্ন মানুষ এই নিউজ পেপারগুলো কিনে আমাদের দেশ বা আমাদের দেশের অবস্থা কেমন আছে, ট্যাক্স সিস্টেম কেমন চলছে, বর্তমানে তোমরা ট্যাক্সের বিষয়টাই জানো, ট্যাক্স নিয়ে অনেক বিবাদ চলছে, তো ট্যাক্সের সিস্টেমটা জানুক, আরও বিভিন্ন ইনফরমেশানগুলো জানুক এই পাবলিকগুলো। যদি পাবলিকগুলো জানে তো সেটা কিভাবে জানবে? পড়ে দেখো যে মাস মিডিয়া কন্টেন্ট ইজ ইন্টেন্ডেড ফর পাবলিক কনজামশন অ্যান্ড ইজ অ্যাক্সেসেবল টু ওয়াইড অডিয়েন্স। একই কথা বারবার তোমাদের বলছি না যে জিনিস একই, ওয়াইড অডিয়েন্স মানে অনেকগুলো, শুধু জিনিসগুলো ঘুরিয়ে দিচ্ছে, ওয়ার্ডগুলো ঘুরিয়ে দিচ্ছে। একবার দিচ্ছে ওয়াইড, আর একবার দিচ্ছে তোমার ম্যাক্সিমাম, একবার দিবে তোমাদের আরও কোনো তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী, একবার দিবে ডিভার্স অডিয়েন্স, এরকম কথা দিবে। তো মেন কি হচ্ছে মাস মিডিয়া, ওয়াইড মানে কি বলবো এখানে? ওয়াইড মানে বেশি, মানে অনেক সংখ্যক, বেশি সংখ্যক। তোমরা কথা বলো না ইংলিশে যে ওয়াইড এর মাধ্যমে আমাদের এই কাজটা হলো, মানে অনেক সংখ্যক লোক নিয়ে এই কাজটা হলো।
হ্যাঁ, ওই যে বেশি বলে ন্যারো সেন্স আর ওয়াইড সেন্স। হুম, এই তো মেন পয়েন্ট ধরেছি যে তোমার তোমার মধ্যে ওয়াইড সেন্স রয়েছে, ন্যারো সেন্স রয়েছে। ওয়াইড মানে বেশি সেন্স রয়েছে, আর ন্যারো মানে কম সেন্স রয়েছে, ন্যানো মানে অল্প। তো জিনিস একই। তো মেন টার্গেট হচ্ছে মাস মিডিয়ার কি, যে কন্টেন্টগুলো রয়েছে কন্টেন্টগুলো পাবলিকের মাধ্যমে বা পাবলিকের কাছে ছড়িয়ে দেওয়া। বুঝতে পারলে? তারপরে হ্যাঁ, তারপরে পয়েন্টে রয়েছে দ্য কমোডিফিকেশন অফ মেসেজ। লাইনটা কি আছে, ইনফরমেশন অ্যান্ড কন্টেন্ট ইজ মাস মিডিয়া আর অফটেন কমোডিফাইড, টার্নিং নিউজ, এন্টারটেনমেন্ট অ্যান্ড এডুকেশন মেটেরিয়ালস ইনটু মার্কেবল প্রোডাক্ট। বিশেষ করে এই যে নিউজ দিচ্ছে, ঠিক আছে এটা আমরা মানলাম, কিন্তু তার মধ্যে এন্টারটেনমেন্টও থাকে। যেমন মুভিগুলো আজকাল দেখবে যে ইউটিউবে অনেক মুভি পাওয়া যায় অনেক চ্যানেলে, যদি এন্টারটেনমেন্টই না হয় তাহলে সেই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি পৌঁছাবে না। আরও খুব যদি দেখো, ধ্রুব রাঠিকে তোমরা ফলো করো? ধ্রুব রাঠে না না, কি বর্তমানে একটা মুভি ট্রেন্ডিং এ চলছে, খাদান, জানো? না, না, তোমরা তো এগুলোই জানো না তো। আমি জানি ওটা সে দেবের, হ্যাঁ, দেবের খাদান। কিন্তু যদিও আমি এখনো পর্যন্ত কিছু দেখিনি, ট্রেলার ফেলার তো কিছু। কেন ট্রেন্ডিং এ চলছে, তার মধ্যে যেমনটা অ্যাকশন রয়েছে তার মধ্যে এন্টারটেনমেন্টও রয়েছে। যত এন্টারটেনমেন্ট মুভিতে থাকবে, যত অ্যাকশন থাকবে, যত মানে এক কথায় যে অডিয়েন্স যা পছন্দ করে, সেই হিসাবে যদি মেসেজটাকে কমোডিফিকেশন করা হয়, সেই হিসাবে যদি মেসেজটা দেওয়া হয়, তাহলে মানুষ কিন্তু বেশি বেশি মুভিটা দেখতে আসবে, মানুষ কিন্তু বেশি বেশি সেই জিনিসটা চাইবে। সেই মেটেরিয়ালসগুলো একদম মেকাবেল। দেখো এখানে দেওয়া আছে না যে এডুকেশনাল মেটেরিয়াল ইনটু মার্কেবল প্রোডাক্ট, মার্কেটেবল, মানে এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে, তোমাদের যে মেটেরিয়ালসগুলো রয়েছে এডুকেশনের, যদি খুব ভালোভাবে সাজানো থাকে, খুব ভালোভাবে মার্ক করা থাকে, পয়েন্ট টু পয়েন্ট দেওয়া থাকে, তাহলে সেই মেটেরিয়ালসটা তোমার বেশি বেশি নেবে না? হ্যাঁ হ্যাঁ, একটা বই পড়তে কতটা কষ্ট লাগে, বই যখন আমরা পড়ি নর্মালি, তো বইতে এতগুলো লাইন আছে যে পড়ার ইচ্ছাই করে না। সেখানে অন্য একজন টিচার এসে সেম বই থেকে সেম জিনিস তুলে ধরছে, কিন্তু মেন পয়েন্টগুলোকে ও কী করছে, মার্ক করে দিচ্ছে, মেন পয়েন্টগুলোকে ও বোল্ড করে দিচ্ছে। তো তখন আবার ওই জিনিসটা তোমাদের পছন্দ লাগছে কেন? কারণ তোমাদের অনুযায়ী সেই জিনিসটাকে সাজানো হয়েছে, কমোডিফিকেশন করা হয়েছে সেই মেসেজটাকে, তোমাদের মতো এন্টারটেনমেন্ট করে সেই জিনিসটাকে দেওয়া হচ্ছে, যাতে জিনিসটা সবার কাছে ছড়িয়ে যায়, সেই ইনফরমেশনটা সবাই যাতে পায়। এটাই হচ্ছে দ্য কমোডিফিকেশন অফ মেসেজ। বুঝতে পারছো তো? তারপর রয়েছে কমপ্লেক্স প্রোডাকশন প্রসেস। पर complex production process বলতে কি বোঝায়? Creating mass media content involves a sophisticated production process with multiple stages including research, writing, editing and distribution. একখান মাস কমিউনিকেশনের ক্ষেত্রে যখন তোমরা কারোর সাথে, তোমাদের যদি ধরে নাও রেলওয়ে প্ল্যাটফর্মে দেখবে যে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে 1 2 4 3 ট্রেন নাম্বার এত, তারপরে প্ল্যাটফর্ম নাম্বার 2 8:30টার দিকে আসতে চলেছে, 2 মিনিট দাঁড়াবে বা 3 মিনিট দাঁড়াবে, এরকম কথা বলে। তো এই কথাগুলো বলাটা কিন্তু অতটা সহজ নয়। যখন তোমরা ওই মুখের মধ্যে মাইক নিবে বা এতগুলো লোকের সামনে বলবে বা কোনো একটা জিনিস লিখবে বা কোনো একটা জিনিস এডিটিং করবে, সেক্ষেত্রে কিন্তু অনেক কমপ্লেক্স লাগে কথাগুলো। তোমরা দেখবে তোমাদের কোনো একটা নোট লিখতে দিবে বা কোনো একটা লেটার লিখতে দিবে, তোমরা যদি একাই থাকো সেই লেটারটা তাড়াতাড়ি লিখতে পারবে, কিন্তু যদি তোমার আশেপাশে 10 জন থাকে আর ওই 10 জন দেখে থাকে যে তুমি কি লিখছো, তোমার মাথায় তখন ওয়ার্ডগুলো আসবে না। হয় কি না তোমাদের সাথে এরকমটা? মানে এটা জটিল প্রক্রিয়া বলছো তো? হ্যাঁ, এক কথায় কমপ্লেক্স থাকবে। মাস মিডিয়া কমিউনিকেশন সবসময় কমপ্লেক্স হবে, খুব কঠিন হবে। কেমন কঠিন? আরও খুব সহজ ভাষায় বোঝাচ্ছি যে এই যে আবার আমি চলে যাচ্ছি তোমার প্ল্যাটফর্মগুলোতে, নিউজের ক্ষেত্রে। প্রিন্ট নিউজ যখন প্রিন্ট করা হয়, প্রিন্টের সময় কিন্তু বারবার ওকে চেক করতে হয় যে আমি টাইপিংয়ে ভুল করেছি কি। টাইপিংয়ে যদি ও ভুল করে তাহলে সেই নিউজটা কিন্তু ভুল ছড়িয়ে যাবে, তাই না?
কাজটা কিন্তু কমপ্লেক্স, মাস মিডিয়ার কাজ, যেহেতু এই নিউজ পেপারটা সবার কাছে যাবে, সবাই সবাই শুনবে। আমার ধরে নাও যে কোনো একটা অ্যাক্সিডেন্টে, যেমন ট্রেন অ্যাক্সিডেন্টগুলো হয়, 10 জন মারা গেছে, ও ভুল করে আরেকটা জিরো লাগিয়ে দিল, তো এই জিরোটা লাগানোর পরে 10 থেকে আরও 90 জন বেড়ে যাচ্ছে, 100 জন হয়ে যাচ্ছে, তাহলে পুরো পৃথিবীর কিন্তু 100 জন জানছে যে 100 জন মারা গেছে। জিনিসটা কিন্তু কমপ্লেক্স। তো বলো, এইগুলোই হচ্ছে তোমাদের মোটামুটি ফিচার্স। আরও রয়েছে, আরও দুটো রয়েছে, সেটা হচ্ছে বেসড অন শিডিউল, যেটা অলরেডি বুঝিয়ে দিয়েছি। স্ট্রাকচার বা শিডিউল একই জিনিস, মানে আমাদের যে জিনিসগুলো রয়েছে স্পেসিফাইড টাইম দিতে হবে, যে কোন সময়ে কোনটা বলবো। যেরকম তোমাদের ক্লাস করানো হচ্ছে, প্রত্যেক দিন ক্লাস থাকে আমার কটার দিক, 7টা 20 দিক, কিন্তু আজকে আমি টাইমটা যদিও দিনের বেলায় করেছি, কিন্তু প্রত্যেকটা ক্লাস থাকছে 7টা 20-তে। তো এই মাস মিডিয়াও হচ্ছে সেম জিনিস। তোমরা দেখবে যে নিউজগুলো আসে, যেই নিউজটা যেই টাইমে করা হয়, ঠিক তারপরের দিন ওই নিউজে ওই জার্নালটাই আসবে। এটা হচ্ছে শিডিউল। তারপরে হচ্ছে কন্টিনিউয়াস। মাস কমিউনিকেশন সবসময় কন্টিনিউয়াস চলতে থাকবে, এটা কোনো দিন থামবে না, অডিয়েন্সের কাছে পৌঁছাতেই থাকবে। তাই খুব শর্ট ভাষায় তোমরা শুধু যেগুলো বোল্ড করেছি সেগুলো মনে রাখবে। আমার সাথে রিপিট করো। ফিচার্স অফ মাস মিডিয়া বা মাস কমিউনিকেশন হচ্ছে প্রফেশনাল অ্যান্ড স্ট্রাকচার। বলো, প্রফেশনাল অ্যান্ড স্ট্রাকচার। Professional. use of media, rapid transmission, heterogeneous audience, delay feedback, publics, the commodification of masses, complex production and process, তারপরে হচ্ছে based on schedule, লাস্ট হচ্ছে কন্টিনিউয়াস। মাস মিডিয়া সবসময় কন্টিনিউয়াস হয়। কমিউনিকেশন অফ মেসেজটা আরেকবার বলো। কমিউনিকেশন অফ মেসেজ বলতে তুমি কিভাবে জিনিসটাকে চাচ্ছ। আচ্ছা, খুবই সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। তুমি কি জিনিস পছন্দ করো বলো, ইউটিউবের মধ্যে কি দেখতে বেশি পছন্দ করো? সেইভাবে তো নির্দিষ্ট কিছু নাই, আমি মানে তারপরে কুকিং এরকম টাইপের আচ্ছা, জিনিস কুকিং কেন পছন্দ করো? কারণ আমি নিজে কুকিং করতে ভালোবাসি। তুমি ভালোবাসো ঠিক, কিন্তু তোমার মতো করে ওরা কুকিং বানাচ্ছে। এটা নয় যে ওরা ওর মতো কুকিং বানাচ্ছে বলে আমি শিখতেছি, এটা কিন্তু ভুল ভাবনা। ওরা তোমার মতো অডিয়েন্স কি চাইছে ইউটিউবে, তোমরা ওরা এসইআর বলে, এসইআর বলে, ওটা মানে বলে দেয় যে তোমার ভিডিওগুলোর মধ্যে কোন পার্টটা বেশি সবাই দেখছে আর কোন জিনিসটা বেশি পছন্দ করেছে, তাহলে ওই হিসাবে ইউটিউবারটা কিন্তু ভিডিওগুলো বানানোর চেষ্টা করে। তুমি আচ্ছা, কুকিং তো অনেক চ্যানেল রয়েছে, তাহলে তুমি নির্দিষ্ট ওই 1-2টা চ্যানেল কেন দেখো? চাইনিজ যারা রয়েছে, চাইনিজরাও তো কুকিং বানায়, ওদের চ্যানেলগুলো কেন দেখো না? কারণ ওদের সাথে আমাদের মিল নাই। তুমি ওই জিনিসগুলো তোমার মতো করে বানাচ্ছে না। ওরা কি দেখবে খাবারের মধ্যে কি ব্যাং ট্যাং সব দিয়ে দেয়, ওগুলোও খেয়ে নেয় ওরা। তো ওগুলোও তো একটা রান্না, ওটাও তো কুকিং, ওটা কেন দেখছো না? এক কথায় যে তুমি যে হিসাবে চাচ্ছ সেই হিসাবে ওরা দিচ্ছে না। তো তোমরা যে হিসাবে চাইবে, অডিয়েন্স যে হিসাবে চাইবে, সেই হিসাবে মেসেজটাকে কমোডিফিকেশন করা। আরও খুব যদি অন্যভাবে বোঝার চেষ্টা করো, মেসেজটাকে মডিফাই করে তোমাদের মতো করে ছড়িয়ে দেওয়া। ওই রেলওয়ে প্ল্যাটফর্মের ওই কথা বলছি, রেলওয়ে প্ল্যাটফর্মে দেখবে যখন অ্যানাউন্সমেন্ট করে, কটা ল্যাঙ্গুয়েজে করে? তিনটে, ইংলিশ, বেঙ্গলি, বাংলা, ইংলিশ, হিন্দি। বাংলা, ইংলিশ, হিন্দি। কিন্তু কেন, একবার বললেই তো হলো, যাতে সবাই বুঝতে পারে জিনিসটা। সবাই, হ্যাঁ, যারা বেঙ্গলি আছে ওরা বেঙ্গলি বুঝবে, বাকি লোকগুলো কিন্তু আর বুঝতেছে না। তারপরে ইংলিশ বলবে, তাহলে ইংলিশের যারা আছে তারাও বুঝবে। তারপরে চলে আসবে হিন্দি, হিন্দিতেও যারা সবাই বুঝতে পারে, ওদের সুবিধা অনুযায়ী সেই হিসাবে মেসেজটাকে কমোডিফিকেশন করছে। এটাই হচ্ছে দ্য কমোডিফিকেশন অফ মেসেজ। বুঝলে এবার? হ্যাঁ, বুঝেছি। তারপর এবার আমরা চলে আসব এমার্জেন্স অফ মাস মিডিয়া বা টাইপ অফ মাস মিডিয়া। তো তোমাদের পরীক্ষার সময় অনেক সময় থাকতে পারে যে এমার্জেন্স অফ মাস মিডিয়া বলতে টাইপ অফ মাস মিডিয়াই, এমার্জেন্স বলতে টাইপ। তারপরে পয়েন্টে দেখো, দ্য এমার্জেন্স অফ ভেরিয়াস টাইপ অফ মাস মিডিয়া হ্যাজ বিন
ড্রাইভ বাই টেকনোলজিক্যাল ইনোভেশনস অ্যান্ড সোশিয়েটাল চেঞ্জ। বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো এই ভাগগুলো কি কি? তো বলো তো এতক্ষণ পর্যন্ত আমরা কি কি পড়লাম, মেইন পয়েন্টগুলো বলো শুধু। মাস কমিউনিকেশন, মাস মিডিয়া আর ফিউচার গুলো পড়লাম। মাস কমিউনিকেশন আর মিডিয়া। হ্যাঁ, এবার আমরা পড়ছি টাইপস, কত ধরনের মাস মিডিয়া রয়েছে। তো এটার নির্দিষ্ট কোনো টাইপ নেই, অনেকগুলো আছে। তোমরা যদি কোনো গুগল টুগল সার্চ করো, আমি জানি তোমরা অনেক সময় গুগল সার্চ করে পড়াশোনা করো, তো অনেকগুলো পাবে। অতগুলো আমাদের পড়ার দরকার নেই। যেগুলো অথেন্টিক বা যে জায়গাগুলো থেকে বেশি কোশ্চিন আসে সেই জায়গাগুলোই আমরা দেখব। এছাড়াও অনেক রয়েছে। মাস মিডিয়া মানে যেরকম মাস মিডিয়া বলতেই বোঝায় যে অনেক লোকগুলোর কাছে পৌঁছানোর ব্যাপার রয়েছে কমিউনিকেশনটা, ওই রকম অনেক ব্যাপারও আছে এখানে, অনেক পয়েন্ট রয়েছে। তো অতগুলো দেখার দরকার নেই। তাহলে আমরা দেখছি যে এই মাস মিডিয়া মোটামুটি এখানে তিনটাই রয়েছে। সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, ব্রডকাস্ট মিডিয়া অ্যান্ড নিউ মিডিয়া। প্রিন্ট মিডিয়া যেরকম তোমার নিউজ পেপার, ম্যাগাজিন, বুক, জার্নাল, এছাড়াও বিভিন্ন ধরনের ওয়ান ডে বেস্ট সেলার। এটা থেকে একবার কোশ্চিন এসেছিল যে ওয়ান ডে বেস্ট সেলার কাকে বলা হয়, ব্রডকাস্ট মিডিয়াকে নাকি প্রিন্ট মিডিয়াকে নাকি নিউ মিডিয়াকে। তো আমি যখন কোশ্চিন সলভ করছিলাম, তো সলভ করতে করতে মানে নিচে থেকে আমি করেছিলাম ব্রডকাস্ট মিডিয়া। কেন করেছিলাম বলো তো? আমি ভুলটা করেছিলাম এই জায়গায়। ওয়ান ডে বেস্ট সেলার বলতে আমি তো জানি যে ব্রডকাস্ট ওই লাইভের মতো হয়, দুজন যখন সামনে থাকবে, দুজন চারজন, তাদের যে ভিডিওটা ক্যাপচার করা হবে সেটা একদিনের জন্য। যদিও ইউটিউবে বা চ্যানেলে অনেক দিন থাকবে, বাট ব্রডকাস্টটা তো একদিনের জন্য হচ্ছে না, তো সেই কারণে আমি ওটা করেছিলাম। কিন্তু ওয়ান ডে বেস্ট সেলার হচ্ছে প্রিন্ট মিডিয়া, একদিনের জন্যই ওটা বেস্ট সেলার। আজকে যেই নিউজ পেপারটা ছাপানো হবে রাতের বেলায় 12টার পর, কালকেই শুধু ওটা বিক্রি হবে। ওর পরশু দিন আর কিন্তু ওই পেপারের কোনো দাম নেই, ওটা আবার চলে যাবে ওই রাজুদার দোকানের কাছে। বুঝতে পারলে? একদিন যেটা প্রিন্ট করাবে তার আরেকদিন করা যাবে না। না, তুমি তো আজকের ডেটে নিউজ পেপার পড়বে না। আজকে যে নিউজ পেপারটা পড়বে প্রিন্ট মিডিয়ার, তো আজকে কত তারিখ? 30 তারিখ। 30 তারিখ। তো তোমরা 30 তারিখেরই নিউজ পেপার পড়বে না, নাকি 28 তারিখের নিউজ পেপারটা আজকে পড়বে, নাকি 29 তারিখের নিউজ পেপারটা আজকে পড়বে? ওটা তো পড়বে না, ওটা কোনো কাজ। হ্যাঁ, 30 তারিখের নিউজ পেপার মানে 30 তারিখেই পড়বে। 31 তারিখের নিউজ পেপার 31 তারিখেই পড়বে। 1 তারিখের নিউজ পেপার 1 তারিখেই পড়বে। ওর একদিন পরে কিন্তু আর ওটা বিক্রিও হবে না। কাউকে যদি তুমি বলো যে এমনিতে নর্মালি 5 টাকা নিউজ পেপার বিক্রি হয়, খুচরা যেগুলো বলি রাস্তার পাশে, কিন্তু তারপরের দিন যদি ওই নিউজ পেপারটা কাউকে বলো যে 1 টাকায় নিয়ে যাও, সে নিবে না। হ্যাঁ, যারা দোকান আছে যাদের, ওরা নিয়ে যেতে পারে। ওই তো বললাম রাজুদার দোকানে ওই ডিম দিবে, ওর মধ্যে পোয়া রুটি দিবে, ওর মধ্যে বিভিন্ন খাবার দিবে। তো সোজা ভাষায় হচ্ছে প্রিন্ট মিডিয়া হচ্ছে নিউজ পেপার, ম্যাগাজিন, বুক, জার্নাল, আর এটাকে বলা হচ্ছে ওয়ান ডে বেস্ট সেলার। তারপরে বলা আছে ব্রডকাস্ট মিডিয়া, যেটা আমি বললাম লাইভ, যেমন রেডিওতে লাইভ আসে অনেক সময়, টেলিভিশনে লাইভ দেখানো হয়। রেডিও ইজ এ কনসিডার এজ লেস এক্সপেন্সিভ অ্যান্ড মোর ইফেক্টিভ, এটাও একবার কোশ্চিন এসেছিল। এই যে ব্রডকাস্টের মধ্যে যে রেডিও আছে, লেস এক্সপেন্সিভ অ্যান্ড মোর ইফেক্টিভ, কেন বলো তো? এটার মিনিংটা কে জানো বলো? পুরোটা পড়ো, পরে তারপরে আমাকে বলো। দেন আদার্স ফর এডুকেশনাল কমিউনিকেশন অফ নন লিটারেচার বা লিটারেটস। লেস এক্সপেন্সিভ বলতে মানে যেটাতে আর কি ব্যয় খরচা কম, হ্যাঁ, রেডিও, টেলিভিশন এগুলোর মধ্যে। আর ইফেক্টিভ এর জন্য যে মানে এগুলো থ্রুতে আর কি বেশি প্রচার হয়। তখনকার যুগে, মানে আগেকার যুগে, তখনকার যুগে এগুলো বেশি করে ইফেক্টিভ হতো। যার কাছে রেডিও, ওর আশেপাশে দেখবে 10 জন 12 জন বসে আছে, শুনছে রেডিওগুলো। এখনও কিন্তু তোমরা রেডিও ফ্রি পাবে। কোথায় পাবে? মোবাইলে FM বলে একটা অপশান থাকে, প্রত্যেক মোবাইলে থাকে, যদিও আমরা ইউজ করি না। সেই জায়গায় অনেকগুলো ইনফরমেশন ফ্রিতে পাওয়া যায়, কোনো টাকা লাগে না, কোনো সাবস্ক্রিপশন লাগে না। আর বিশেষ করে এই রেডিও কারা শুনতো? তখনকার যুগে যারা নন লিটারেচার ছিল বা লিটারেট ছিল, যারা পড়াশোনা জানতো না, কম ছিল। তারপর চলে আসলো নিউ মিডিয়া, কিন্তু এটা তোমরা এবার সিকোয়েন্স হিসাবেও ধরতে পারো। সিকোয়েন্সটা যদিও এটা সিকোয়েন্স, এটা
এটা সিকোয়েন্স নয়, কিন্তু আমি সিকোয়েন্সটাও বলে দেব। নিউ মিডিয়া, নিউ মিডিয়ার মধ্যে পড়ছে যেমন ভার্চুয়াল রিয়ালিটি ভিআর, তারপরে এআর আর্গুমেন্ট রিয়ালিটি, এছাড়াও মোবাইল অ্যাপস, বিভিন্ন অ্যাপস, ওয়েবসাইট, যেগুলো নিউ মিডিয়া বলতে বর্তমানে যা কিছু আছে সবকিছুই নিউ মিডিয়া। বুঝলে? তাহলে আমরা কটা ভাগে ভাগ পেলাম, টাইপস পেলাম? প্রিন্ট মিডিয়া, ব্রডকাস্ট মিডিয়া, নিউ মিডিয়া। প্রিন্ট মিডিয়ার মধ্যে পড়ে নিউজ পেপার, ম্যাগাজিন, বুকস, জার্নাল। ব্রডকাস্টের মধ্যে পড়ে রেডিও, টেলিভিশন। আর নিউ মিডিয়ার মধ্যে পড়ে সব কিছু, ইন্টারনেটের মাধ্যমে যা কিছু বর্তমানে ইউজ হয় সব কিছু হচ্ছে নিউ মিডিয়া। তারপর এবার আমরা চলে আসবো এই একটা বলো তো, এআর হচ্ছে আর্গুমেন্টেড রিয়ালিটি। এই আর্গুমেন্ট ভার্চুয়াল রিয়েলিটি আর আর্গুমেন্ট রিয়েলিটিটা এটার একটা ক্লাস অলরেডি হবে, তবুও আমি হালকা বলে দিচ্ছি তোমাদের। ভার্চুয়াল রিয়েলিটি বলতে কোনো একটা ঘরে, আগে ভার্চুয়াল রিয়েলিটিটা বুঝো তারপরে আর্গুমেন্ট রিয়েলিটিটা বোঝার চেষ্টা করবে। কোনো একটা ঘরে এমনভাবে তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তুমি কি করতে পারো, ফিউচারে গিয়ে এরোপ্লেন চালাতে পারো। এই যে যারা পাইলট আছে ওদের কিন্তু কি একবারে পাইলট এরোপ্লেন চালাতে দেয় না না, তাদের কি করে একটা ঘরে ওইভাবে ট্রেনিং দেওয়া হয়, ভার্চুয়ালি ট্রেনিং দেওয়া হয় যে এইভাবে উড়াতে হয়, এইটা নামাতে হয়, তারপরে মানে জানি না ওরা কিভাবে ট্রেনিং দেয়, কিন্তু একটা ভার্চুয়াল রুমে মানে মনে হবে যে আমি সত্যিকারের আকাশে উড়ছি। সত্যিকারে যদি ও ভুলভাল করে ওই রকমই দেখাবে যে কেমনভাবে অ্যাক্সিডেন্ট হয়, কী হয়, সব একবারই। ফিউল কতটা রয়েছে তোমার ট্যাঙ্কে, বা কোনো সময় যদি হঠাৎ কোনো প্রবলেম হয়, ধরে নাও যে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে এরোপ্লেনকে, তাহলে তোমার যে ট্যাঙ্কের মধ্যে ফিউলটা রয়েছে প্রথমে ওটাকে শেষ করতে হবে, তারপরে তুমি এরোপ্লেনটাকে ল্যান্ডিং করতে পারবে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের মাধ্যমে। আদারওয়াইজ যদি তুমি ওই ফিউল নিয়ে ল্যান্ডিং করে দাও তাহলে পুরো জাহাজ একবারে জ্বলে যাবে 1 সেকেন্ডের মধ্যে। তো এইগুলো ওয়েদার ওদের শেখানো হয়। আর এআর হচ্ছে আর্গুমেন্ট রিয়ালিটি, এটা একদম বাস্তবের সাথে। কেমন? তোমরা যদি এবার সব থেকে হিমালয় পর্বত বড় না, নাকি অন্য কেউ, অন্য কিছু? হাবিবা? হিমালয়। তো বলতে হবে তো সবাইকে। তো হিমালয় পর্বত সব থেকে বড়। এবার তোমরা হিমালয় পর্বত যাবে বলে একটা ডিসাইড করেছো, এগ্রিমেন্ট করেছো। এবার যদি আমি তোমাদের কোনো একটা রুমে স্যাম পাহাড় বানাতে পারবো? না না। শাকিলা, মুন্নি? না একদমই পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, হিমালয়ের মতো কোনো পাহাড় আছে কিনা, বা হিমালয় থেকে ছোট হলেও চলবে, বাট কিভাবে উঠতে হয় সেই জিনিসগুলো আমাকে শিখতে হবে। তাহলে আমাকে বাস্তবে গিয়ে শিখতে হচ্ছে। এটাকে বলা হচ্ছে এআর। তাহলে ভার্চুয়াল রিয়ালিটি ভিআর অ্যান্ড এআর এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে? ভার্চুয়াল রিয়ালিটি বলতে আমি এরোপ্লেন কিভাবে চালাবো তার জন্য আমাকে একটা রুমে ওই হিসাবে ওয়েদার তৈরি করে ওই হিসাবে জিনিসটা করে আমরা শিখছি। কিন্তু এআর এর ক্ষেত্রে আমি এমন একটা জিনিস করতে যাচ্ছি যার কিন্তু ভার্চুয়াল হবেই না, আমাকে রিয়েলিটি সেটা আমাকে প্র্যাকটিস করতে হবে, সেটাকে বলা হচ্ছে এআর। পুলিশ যারা হয় তাদেরকে যে ট্রেনিং এর সময় বন্দুক গুলি ছাড়া সত্যিকারে মানে কি গুলি করা, ওইটা এআর এর মধ্যে পড়ে। হ্যাঁ, এআর এর মধ্যে পড়বে, কিন্তু এগুলো ছোটখাটোগুলোকে এআর বলে না। এআর বলতে মানে যেগুলো ডিফিকাল্ট হয়, যেমন হিমালয় পর্বতে উঠা কিন্তু অনেক ডিফিকাল্ট, জানি না কত লোক মরেছে সেই জায়গায় উঠতে গিয়ে। পুলিশে যাদের ট্রেনিং দেয় সেখানে তো লোক মরে না, গুলি চালানোর ক্ষেত্রে কে মরে, মানে আলাদা একটা ফাঁকা জায়গায় টার্গেট করে গুলি মারে। তারপরে বলেছে দেখো এই এমার্জেন্সিটা এখানে আবার ভুল করে টাইপিং হয়ে গেছে, এটা বাদ দাও। ইনক্রিজ অফ রিমোট কমিউনিকেশন মিডিয়াম। তাহলে এই যে কমিউনিকেশনের মিডিয়ামটা আছে কিভাবে ইনক্রিজ হলো আস্তে আস্তে। প্রথমে তো আমি শুরুতেও তোমাদের ক্লাসে বলেছিলাম একবারে তো ওই ডিজিটাল আসেনি, প্রথমে হয়তো নিউজ এসেছে, তারপরে আরও কিছু এসেছে, তারপরে নেক্সট আরও কিছু এসেছে। তাহলে এই যে ধাপে ধাপে উপরে উঠছে সেই ধাপগুলো কি, এখান থেকে একটা সিকোয়েন্স আসতে পারে। তো আমরা দেখি এবার কি বলেছে, দ্য এমার্জেন্স অফ ভেরিয়াস রিমোট কমিউনিকেশন মিডিয়ামস from letters to the telegraph and beyond has significant advanced medium connectivity. তো এবার এটার যে সিকোয়েন্সটা রয়েছে, সিকোয়েন্সটা প্রথমে কি ছিল,
কারোর সাথে কমিউনিকেশন করার জন্য, সেটা হচ্ছে লেটারের মাধ্যমে। লেটারের মাধ্যমে তোমাকে কি করতে হবে, কমিউনিকেশন করতে হবে। শুধু সিকোয়েন্সটা মনে রাখো, বাকি কিছু মনে রাখতে হবে না, তোমরা লেটার বলতেই বুঝো যে কাগজপত্র যেখানে আছে। তারপরে হচ্ছে টেলিগ্রাফ, টেলিগ্রাফের মাধ্যমে এটা কিসের বলছো, এটা কি হেডলাইনটা কি বললে এটা? তোমরা যে কমিউনিকেশন করছো, কমিউনিকেশন করার ক্ষেত্রে প্রথমে কেমন ভাবে কমিউনিকেশন করতে, তারপরে নেক্সট যুগে কেমন করতে, না তারপরে না, ও বলছে যে এটা হচ্ছে ইনক্রিজ অফ কমিউনিকেশন, মানে কমিউনিকেশনের হ্যাঁ ওটাই কিভাবে তো বলছি, বৃদ্ধি পেল, হ্যাঁ ওটা জিজ্ঞেস করছি। ওটাই তো আমি বলছি যে প্রথম যুগে কেমন ভাবে কমিউনিকেশন করতে, তারপরের যুগে কেমন ভাবে কমিউনিকেশন করতে, তারপরে নেক্সটে কেমন করতে, আর বর্তমানে কেমন করছো, মানে ইনক্রিজ কিভাবে হচ্ছে কমিউনিকেশনগুলো, বুঝতে পারছো? ঠিক আছে। হ্যাঁ, তো ফার্স্ট যখন কমিউনিকেশন আমাদের কাছে তো খুব বেশি হলে 20 থেকে 30 বছর হলো স্মার্টফোন আসার, ওর আগে তো আমরা স্মার্টফোন দিয়ে জানতামই না যে স্মার্টফোন কি। তো দেখো প্রথমে লেটার্সের মাধ্যমে বিভিন্ন লেটার্স ডকুমেন্টস লিখে কমিউনিকেশন করতাম, তারপরে টেলিগ্রাফের মাধ্যমে কমিউনিকেশন করতাম। এটা সেটে কোশ্চেন এসেছিল, ওয়াজ দ্য ফার্স্ট হাইওয়ে অফ ইনফরমেশন। বলো কে করেছিল এই কোশ্চেনটার অ্যান্সার? এবার সেটে নয়, সামনেবার যেটা নেটের কোশ্চিনটা অফলাইনে হয়েছিল, সরি সেট বলছি, নেটেরটা যেটা ক্যান্সেল হয়েছিল। আমি দেই নাই। কে দিয়েছিলে? বুলটি দিয়েছিলে? আমার মনে নেই। মনে নেই, এভাবে করলে হবে? তুমি দেখবে আজকে কোশ্চিনটা খুলে দেখবে, এই কোশ্চিনটা এসেছিল ওয়াজ দ্য ফার্স্ট হাইওয়ে অফ ইনফরমেশন কোনটা, লেটার নাকি টেলিগ্রাফ নাকি টেলিফোন নাকি ইন্টারনেট? তো যখন তোমরা দেখবে যে বাপরে ফার্স্ট বলেছে, ফার্স্ট হাইওয়ে অফ ইনফরমেশন, হুট করে তোমাদের মাইন্ডটা কোথায় যাবে জানো? ইন্টারনেটে। বলো ঠিক বললাম কিনা? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটে কারণ তোমরা জানো যে ইন্টারনেটের মাধ্যমে বেশি জিনিসগুলো ছড়িয়ে যায়, তো সুতরাং হাইওয়ে যেহেতু বলেছে, কমিউনিকেশন। হ্যাঁ, তো এটা মনে রাখবে যে ওয়াজ দ্য ফার্স্ট হাইওয়ে অফ ইনফরমেশন হচ্ছে তোমার টেলিগ্রাফ। তারপরে টেলিগ্রাফের পর চলে আসলো টেলিফোন। টেলিগ্রাফে কি করতো? হ্যাঁ, ফার্স্ট হাইওয়ে অফ ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছে, যে First দ্রুত highway- ছড়ায় নাকি আগে ফার্স্ট এসছে, দ্রুত ছড়াই। সেটা টেলিগ্রাফের মাধ্যমে? হ্যাঁ, আগে তো লেটার ছিল না, আগে লেটার ছিল। ও আচ্ছা, লেটারের দিক থেকে মানে লেটার আর ছিল, কি। তো লেটার কোনো একটা লেটার যদি আমি এখন লিখি কারো কাছে পৌঁছাতে 7 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। তারপরে আসলো টেলিগ্রাফ। টেলিগ্রাফের জায়গায় এই জায়গাটা পড়ো, ইট ওয়াজ ফার্স্ট মেক অ্যাজ এ সেপারেশন বিটুইন ট্রান্সপোর্টেশন এন্ড ফার্স্ট কমিউনিকেশন। ওয়ার্ডটা যদি না থাকে তাহলে কিন্তু ইন্টারনেট হবে। হ্যাঁ, তো দেখো এই যে সেপারেশন করে দিল কাকে, ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন। কোনো একটা লেটার যদি এই এ পার্সন বি পার্সনকে সেন্ড করে, হয় মাঝখানে কি লাগবে, একজন পোস্টম্যান বা কোনো থার্ড পার্টির লোক লাগবে, তারপরে এটাকে রিসিভ করে এর মাধ্যমে একে পৌঁছাবে, তো অনেক লেট লাগতো। কিন্তু এই যে কমিউনিকেশন মাঝখানে একজন থাকছে, এটাকে তুলে দিল প্রথমকে, সেটা তুলে দিল এই টেলিগ্রাফ এই ট্রান্সপোর্টেশন বা কমিউনিকেশনটাকে সেপারেট করে দিয়ে এটাই হলো প্রথম হাইওয়ে অফ ইনফরমেশন, যে কিনা তাড়াতাড়ি জিনিসগুলো পৌঁছানোর চেষ্টা করলো। বুঝতে পারলে? বলো। ট্রান্সপোর্টেশন, এটা কি, এটা মানে কি ট্রান্সপোর্টেশন? ট্রান্সপোর্টেশন বলতে একটা জিনিস কারো কাছ থেকে নিয়ে আমি দায়িত্ব করে কিছু টাকা তোমার কাছে নিয়ে অন্য কারো কাছে পৌঁছে দেবো। ধরে নাও এটা তুমি বুলটি, এবার তুমি চাচ্ছ যে দিল্লিতে আমার একজন বি পার্সন বলে কেউ আছে, আচ্ছা বি স্কোয়ার বা B2 বলে কেউ একজন আছে, তো তুমি দিল্লি যাওয়ার মতো তোমার কি নেই, সামর্থ্য নেই, বা তোমার কাছে অতটা টাকা নেই। এবার তুমি চাচ্ছ যে আমার কোনো একটা লেটার আছে বা কোনো একটা ইনফরমেশন আছে, ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসটা দিল্লি নিয়ে যাবে। তো দিল্লি কিভাবে পাঠাবে? তখন তো ফোনও ছিল না, তখন টেলিগ্রাফও ছিল না, তো তার মানে তোমাকে হয় পোস্ট অফিসে যেতে হতো কি না? তো এবার এই পোস্ট অফিস থেকে জিনিসটা কে কালেক্ট করতো? পোস্টম্যান। কিন্তু এই পোস্ট অফিসে যখন তুমি ডকুমেন্টসটা দিচ্ছ, তার জন্য তোমাকে কিছু একটা সামথিং 10 টাকা বা 20 টাকা হোক পে করতে হচ্ছে। তো যাই হোক, এখানে তো আমরা টাকার কথা বলছি না, প্রথমে তুমি একে পোস্টম্যানকে পোস্ট অফিসে জমা করলে, সেখান থেকে পোস্টম্যান কালেক্ট করে তারপর একে গিয়ে দিয়ে আসলো।
যে তোমার নামে একটা লেটার এসেছে। এই যে মাঝখানে একজন এজেন্ট থাকলো বা এই মাঝখানে যে একটা লোক থাকলো, এ কি করছে, দায়িত্ব নিচ্ছে তোমার কাছে, হ্যাঁ তুমি যে এটা জমা করলে এটা আমি এর কাছেই পৌঁছাবো। তো এই যে দায়িত্ব নিচ্ছে তাকে বলা হচ্ছে ট্রান্সপোর্টেশন। বিশেষ করে যখন তোমরা গাড়িতে উঠবে এনবিএসটিসি লেখা থাকে। এনবিএসটিসির ফুল ফর্ম কি বলো? তোমাদের কাছেই শুনবো, এটা যদি না পারো প্রত্যেক দিন গাড়িতে উঠে তোমরা। কি জিজ্ঞেস করলে? এনবিএসটিসির ফুল ফর্ম কি? বাসগুলো স্টেট বাস এগুলো হয়। হ্যাঁ বলো। মুন্নি আর সাকিলাকে তো বলা উচিত। নর্থ বেঙ্গল এনবি, তারপর এসটিসি ফুল ফর্ম কি? স্টেট ট্রান্সপোর্ট হচ্ছে হ্যাঁ ট্রান্সপোর্ট কর্পোরেশন। ট্রান্সপোর্ট বলতে কি মানে ও হচ্ছে নর্থ বেঙ্গলের গাড়ি, এই স্টেটের নর্থ বেঙ্গল স্টেটের গাড়ি, যে কিনা কি করছে দায়িত্ব নিচ্ছে যে আমি শিলিগুড়ির লোকগুলোকে কলকাতা পৌঁছাবো, কলকাতার লোকগুলোকে শিলিগুড়িতে আনবো। ট্রান্সপোর্টেন বলতে ও দায়িত্ব নিচ্ছে। প্রত্যেকটা গাড়িতে লেখা থাকে গো পিছনে ট্রান্সপোর্টেশন বা ট্রান্সপোর্ট লেখা থাকে, তোমরা ধ্যানই দাও না, ওই যাও কাজ করে নিয়ে চলে আসো। সব জায়গা থেকে ইনফরমেশন পাওয়া যায়, সব জায়গায় নলেজ লুকিয়ে আছে, শুধু খুঁজে বের করতে হবে আমাদের। খুঁজে বার করতে শিখো। এই তোমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছো, দেখবে যেই রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাঁটি সেই রাস্তার ঘাসগুলো মারা যায়, লাল হয়ে যায়। কেন লাল হয় সেটার কারণ খুঁজে বের করো। আমি মোবাইল চালাচ্ছি, মোবাইল চালাতে চালাতে আমার ব্যাটারি কমে যাচ্ছে, ব্যাটারি স্লো হয়ে যাচ্ছে, 100% থেকে 20% আসলো, কেন 80% গেল ভেবে দেখো। যে আমি ইনস্টাগ্রাম চালালাম, নাকি আমি হোয়াটসঅ্যাপ চালালাম, নাকি আমি ক্লাস দেখলাম। প্রত্যেকটা জায়গায় নলেজ আছে লুকিয়ে, খুঁজে বের করতে হবে আমাদের। তারপর রয়েছে টেলিফোন। এটা তো বলার কিছু নেই, টেলিফোন এর থেকে আরও বেটার হলো, বিকজ টেলিফোনে রিয়েল টাইমে কনভার্সন করা যায়। লেখা আছে দ্য টেলিফোন ফার্দার অ্যাডভান্স রিমোট কমিউনিকেশন বাই অ্যালাউইং রিয়েল টাইম ভয়েস কনভারসেশন, অর্থাৎ রিয়েল টাইমে কনভারসেশন করার জন্য টেলিফোন চলে আসলো। তারপর চলে আসলো কি ইন্টারনেট। ইন্টারনেটটা তো আরও কিছু বলার দরকার নেই, এটা হচ্ছে গ্লোবালি ইনস্ট্যান্টলি, মানে তাড়াতাড়ি কারোর সাথে কথা বলা। তাহলে আমরা প্রথমে কি পেলাম? লেটার। লেটারের পর চলে আসলো টেলিগ্রাফ, টেলিগ্রাফের পর চলে আসলো টেলিফোন, টেলিফোনের পর চলে আসলো ইন্টারনেট। এটা সিকোয়েন্স তোমাদের মনে করারও দরকার নেই, এমনিতেই যদি দেখো তাও পেয়ে যাবে। তো বলো এখান থেকে যদি কারো প্রবলেম থাকে নাহলে আমরা এগিয়ে যাই। না বাকিরা রেসপন্স করো। না এখন কি পড়াবে আজকে? হ্যাঁ আর বেশি নাই তো, অল্প আছে। জার্নালিজম। এইবার জার্নালিজম বলতে কি বোঝায়? খুব সহজ। জার্নালিজম কারা? জার্নাল লিখে, হ্যাঁ কালকেই তো বললাম, কালকে যে তোমাদের সার্চ করে দেখালাম জার্নালিজম। জার্নালিজমের মেন কাজ কি? যারা কোনো একটা জিনিসকে রিসার্চ করে লেখার চেষ্টা করে, বা কোনো একটা জিনিসকে তুলে ধরার চেষ্টা করে, বা কোনো একটা জিনিসকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, তাদেরকে বলা হচ্ছে জার্নালিজম। এবার জার্নালিজম বলতে তো সবাই আবার জার্নালিজম হতে পারে না। আমিও জার্নালিজম যদি নর্মালি খুব ভাবি তো সবাই জার্নালিজম, বর্তমানে সবাই জার্নালিজম। কেউ মোবাইল ধরে সকাল সকাল নিজের বাড়ির ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে যে দিস ইজ বিউটিফুল ফ্লাওয়ার, এও একটা জার্নালিজম, মানে ফুলটা সম্পর্কে ভালো কিছু বললো। কেউ আবার সন্ধ্যাবেলায় ঘুরতে গিয়ে কোনো একটা ক্লাবের ছবি দিয়ে বলছে, মানে ওদের ইচ্ছা মতো ওটাকে এক্সপ্লেনেশন করছে, ও একজন জার্নালিজম। তো জার্নালিজমের মেন কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে শো করে তার সম্পর্কে বলা, বা এটা ক্রিয়েট করা কোনো একটা জিনিস সম্পর্কে। তো এটা আমি তোমাদের বোঝাচ্ছি না, শুধু টাইপস অফ জার্নালিজম বোঝাবো। খুব ইম্পর্ট্যান্ট যে টাইপস অফ জার্নালিজম থেকে কোশ্চেন এসেছে
তো এটা জায়গা একটু ভালো করে ফলো করতে হবে। তো এর মধ্যে মোটামুটি আমরা তিনটাই জার্নালিজম পাবো, সরি চারটা পাবো, হ্যাঁ চারটা। সেটা হচ্ছে পপুলার জার্নালিজম, তারপরে রয়েছে কমন জার্নালিজম, সিটিজেন জার্নালিজম, আর লাস্ট হচ্ছে নিউ জার্নালিজম। এবার পপুলার জার্নালিজম কারা? পপুলার জার্নালিজম হচ্ছে যারা প্রফেশনাল। আমরা প্রথমেই দেখেছিলাম না যে ফিচার্স অফ কমিউনিকেশনের মধ্যে ফার্স্টে যেটা ছিল স্ট্রাকচার বা প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ, তো পপুলার জার্নালিজম হবে যে প্রফেশনাল, যার মেন কাজেই হচ্ছে ওই জিনিসটা করা, যে শুরু থেকেই ওই জিনিসটা করে আসছে, যার ফোকাস হচ্ছে ওই জিনিসটাই, সেই হচ্ছে পপুলার জার্নালিজম। এক কথায় যারা নিউজ করে, টিভিতে যারা নিউজ করে, এরকম না যে এখন দেখবে যে ফেসবুকেও অনেক নিউজ রিপোর্টার চলে আসে, এরা কিন্তু জার্নালিজমের মধ্যে পড়ে, কিন্তু কোনটার মধ্যে পড়ে সেটা পরে দেখব। বলো পপুলার জার্নালিজম বুঝতে পারলে? পপুলার জার্নালিজম বলো। মানে এখানে একজন প্রফেসর মানে যে সবসময় জার্নাল সম্বন্ধে বলবে একজন হ্যাঁ, ব্যক্তি সে নাকি? সময় সব সময় জার্নাল নিয়েই কথা বলে, জার্নালিজমের উপর কাজ করে, সব সময় নিউজই করে, অন্য কোনো কাজ নেই, তাকেই বলা হচ্ছে প্রফেশনাল। এখানে দেখো, নট নেসেসারিলি নিউজ প্রডিউস বাই অর্ডিনারি পিপল, যে ধরনের যে কোনো মানুষ, যে কোনো সাধারণ মানুষ এই ধরনের নিউজ কিন্তু প্রডিউস করতে পারবে না। এটা একমাত্র সেই করতে পারবে যার অথেন্টিক রয়েছে, যে করতে পারবে। এবার জার্নাল প্রকাশ করতে গেলে ধরে নাও আমরা পারবো, মোটামুটি যে যারা MA কমপ্লিট করে নিয়েছে তারা জার্নাল প্রকাশ করতে পারবে, কিন্তু সেখানে যদি ক্লাস 12-এর ছেলেকে বলি যে তোমরা জার্নাল পাবলিশ করো, পারবে? না, পারবে না, কারণ ওরা অর্ডিনারি পিপল, ওদের ওটা নেই, ওই দক্ষতাটা নেই। তো ঠিক একইভাবে যখন কোনো একটা নিউজ কেউ প্রডিউস করবে, সে নিউজ সম্পর্কে সব ইনফরমেশন জানে, নিউজের সব অথেন্টিক রুলস রেগুলেশন সব জানে, তাকেই বলা হচ্ছে পপুলার জার্নালিজম। অর্ডিনারি পিপল এই ধরনের জার্নালিজম করতে পারে না। তারপরে বলছে কমন জার্নালিজম, যেটা আমি বললাম বাড়িতে গাড়িতে সবাই পাবে এই ধরনের জার্নালিজম। দিস ইজ টার্ম ইজ নট widely recognized in the field of journalism and does not accurately describe news produced non-professional। এ হচ্ছে, দেখো এই কথাটা আমি তোমাদের বলেছিলাম এখানে, যদিও যে এখানে হচ্ছে প্রফেশনাল, যে প্রফেশনাল, কিন্তু এই জায়গা হচ্ছে কি নন প্রফেশনাল। কি নন প্রফেশনাল মানে ও মানে জার্নাল সম্পর্কে জানে বাট অ্যাকুরেটলি জানে না। দেখো, ডাজ নট অ্যাকুরেটলি ডেসক্রাইব নিউজ, ঠিক মতো নিউজটাকে ডেসক্রাইব করতে পারে না। আর এটা নট ওয়াইডলি, সবার কাছে পৌঁছাবে না এই ধরনের নিউজ, যেমন গ্রামগঞ্জগুলোতে পাই না লোকাল নিউজগুলো। কাউকে যদি বলো ABP নিউজ, ABP নিউজ, সাথে সাথে বলতে পারবে যে ও হ্যাঁ। তারপরে যদি বলো NDTV নিউজ, সেও বলবে বাহ হ্যাঁ জানি। তারপরে বলো যদি 24 ঘন্টা নিউজ, সেও বলতে পারবে। কিন্তু সেখানে যদি আমি বলি পাবলিক 260 নিউজ, জানো? না, না। কারণ এটা হচ্ছে লোকাল, এগুলো আমাদের এখানে রয়েছে একটা লোকাল নিউজ, তো এটা সম্পর্কে সবাই জানে না, নট ওয়াইডলি, কেউ জানে না, বেশি জানে না, কেউ না বেশি জানে না। আর এটা হচ্ছে নন প্রফেশনাল, যখন ইচ্ছা হলো তখন নিউজ করবে, সব সময় না। তারপরেরটা হচ্ছে সিটিজেন জার্নালিজম। সিটিজেন জার্নালিজম কি? দিস ইজ দ্য কারেক্ট টার্ম। It involves regular citizen reporting news, especially with the rise of the internet and social media, where people can share information and stories independently of traditional news outlets. এই যে আমরা বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করি মোবাইলের শেয়ারে, যে আজকে আমাদের এখানে এই ঘটনাটা হলো, আমাদের এখানে আজকে বিয়ে হচ্ছে, আমি ওর বিয়েতে করেছি, এগুলো কিন্তু একটা নিউজ, এটাও তোমরা কি করছো? শেয়ার করছো। আর এই ধরনের নিউজ কিন্তু সবাই করে, রেগুলার করে, সিটিজেন যারা রয়েছে, সেটা ইন্টারনেটের মাধ্যমে হতে পারে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, সেটাকে হচ্ছে সিটিজেন জার্নালিজম। বুঝতে পারলে? শহরের মধ্যে যেগুলো হবে, হ্যাঁ, শহরের মধ্যে যত লোক আছে সবাই সিটিজেন জার্নালিজম। তুমি কি স্ট্যাটাস শেয়ার করো না? করি। হ্যাঁ, তো তুমিও একজন জার্নালিজম, তোমার নাম হচ্ছে সিটিজেন জার্নালিজম।
তারপর নেক্সট যেটা হচ্ছে নিউ জার্নালিজম, এটা নতুন একটা ইনক্লুড করা হয়েছে, এটা আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে। এটা হচ্ছে ন্যারেটিভ অ্যাপ্রোচ, more literary and narrative approach often including the journalist's personal voice or perspective। এই পার্সোনাল ভয়েস বলতে কোনো একটা ভিডিওতে নিজের ভয়েস দেওয়া, কিন্তু তোমাকে জানবে না যে কে ভয়েসটা দিয়েছে। যেমন সাউথের মুভিগুলোতে হয়, সাউথের মুভিগুলোতে তো তামিলই হয়, তামিল ভাষায় হয়, কিন্তু আমরা হিন্দিতে দেখতে পারি, তাই তো? কিন্তু তোমরা তোমরা জানো যে এই হিন্দি ভয়েসটা কে দেয়? না, জানাই থাকে না, মানে সেই ধরনের পার্সনগুলোকে খুব কম জানা যায়। তো এগুলোকে বলা হচ্ছে নিউ জার্নালিজম, যারা পার্সোনাল ভয়েস দেয়, বিশেষ করে যে কোনো জিনিসে পার্সোনাল ভয়েস দেয়। এদের ন্যারেটিভ অ্যাপ্রোচ থাকে যে হ্যাঁ আমি শুধু ভয়েসটাই দিব, আমাকে তাতে কেউ জানুক বা না জানুক, আমি টাকা ইনকাম করতে পারছি কিনা সেটাই হচ্ছে মেন মোটিভ এদের। তো এটা এসেছে 1960 থেকে 1970-এর কাছাকাছি। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। বলো এখান থেকে যদি কারো কোনো প্রবলেম হয়। আচ্ছা, এই পিডিএফটা তোমাদের দিয়েছি, না পিডিএফটা দিয়ে দিচ্ছি, বলো কারো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। নাইস না। আচ্ছা, তুমি যে